তো টরশনের ক্ষেত্রে যেটা বেসিক ফর্মুলা সেটা আমরা জানি, সেটা হচ্ছে টরশনাল মোমেন্ট ডিভাইডেড বাই পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া ইকুয়ালস টু শিয়ার স্ট্রেস ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু জি থিটা বাই এল। এই পার্টটা খুব কুইকলি আমরা আরেকবার রিভিউ করে নিতে পারি, কোনো অসুবিধা নেই as such। সেটা হচ্ছে ইফ এনি সেকশন অর এনি মেম্বার is subjected to any torsional moment, okay, any kind of cross section, সেটা হতে পারে সার্কুলার, হতে পারে এনিথিং, রেক্ট্যাঙ্গুলার, হোয়াট এভার। এটা যদি একটা 3D ফিগার হিসেবে কনসিডার করি, if we consider it as a 3D figure, then this part is fixed, এই পার্টটা ফিক্সড, এবং আমি এখানে একটা টরশনাল মুভমেন্ট অ্যাপ্লাই করছি। I am applying a torsional moment over here, right? That is having a magnitude of t. এখানে একটা জিনিস খেয়াল করতে বলবো, খুব ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস খেয়াল করতে বলবো, সেটা হচ্ছে যে দেখো যেই পার্টটাতে ও ফিক্সড সেখানে নিশ্চয়ই কোনো রকম রোটেশন হবে না। রোটেশন কোথায় হবে? যেই জায়গাগুলো ফ্রি আছে, অর্থাৎ এক্সট্রিম ফ্রি এন্ডে রোটেশন হবে। এবার এখানে দুখানা মিসকনসেপশন থাকে। একটা মেজর মিসকনসেপশন যেটা থাকে সেটা হচ্ছে যে যেন বা শুধুমাত্র এই ফ্রি এন্ডেই রোটেশন হবে। প্র্যাকটিক্যালি সেটা ফিজিবলি নয়। তোমার এইখানে রোটেশন হবে 0, এইখানে রোটেশন হবে ম্যাক্সিমাম। তার মানে এটা নয় যে মাঝখানে যে কোনো পয়েন্টে তার কোনো রোটেশন হবে না, হবে রোটেশন, ডেফিনেটলি রোটেশন হবে। অর্থাৎ ব্যাপারটা যদি আমি এরকম করে ভাবি যে এটা একটা লাইন ছিল, ইনিশিয়াল একটা লাইন, আফটার অ্যাপ্লাইং দিস টরশনাল মুভমেন্ট দিস লাইন হ্যাজ শিফটেড হিয়ার। অর্থাৎ ইফ দিস ইজ ইয়োর সেন্টার লাইন, সেন্টার লাইন থেকে একটা পয়েন্ট যদি এতে থাকতো আগে, এখন সে বিতে শিফট করে গেছে। ওকে, আমি এমনভাবে টরশনাল মুভমেন্ট অ্যাপ্লাই করেছি, এ থেকে বিতে শিফট করে গেছে। অর্থাৎ সবচেয়ে বেশি রোটেশন হয়েছে এই এক্সট্রিম এন্ডে। তার মানে এর বাইরে, মানে এর ভেতরের যে প্রত্যেকটা পয়েন্ট, সেই প্রত্যেকটা পয়েন্টেরই কিন্তু কিছু না কিছু রোটেশন হয়েছে, এবং একদম এক্সট্রিম যে ফিক্সড পার্ট, সেই ফিক্সড পার্ট বা ফিক্সড এন্ডে কিন্তু কোনো রোটেশন হয়নি। এটা হচ্ছে এর ফিজিক্যাল সিগনিফিকেন্স, এটা মাথায় রেখো। এটা নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। ওকে, এবার আমি যদি এটাকে একটা এই ক্রস সেকশনটাকে আলাদা করে ড্র করতে চাই, দিস ইজ দ্য সেন্টার ও, দিস ইজ দ্য সেন্টার ও, দিস ইজ এ পয়েন্ট অ্যান্ড দিস ইজ বি পয়েন্ট। এ পয়েন্ট আর বি পয়েন্টের সিগনিফিকেন্স কী না, আমি এমনভাবে এই টর্কটা অ্যাপ্লাই করেছিলাম, আমি এমনভাবে এই টর্শনাল মুভমেন্টটা এখানে অ্যাপ্লাই করেছিলাম টি, যাতে করে এ পয়েন্টটা ঘুরে বি পয়েন্টে চলে গেছে। ঠিক আছে, ও ছিল আগে এ পয়েন্টে, এখন বি পয়েন্টে চলে গেছে, ফাইন। তার মানে যে রোটেশনটা আমরা এখানে পাচ্ছি, সেই রোটেশনটাই হচ্ছে আমাদের, এটাকে বলে অ্যাঙ্গেল অফ টুইস্ট। সো দিস থিটা ইজ অ্যাকচুয়ালি ইউর অ্যাঙ্গেল অফ টুইস্ট। তার মানে টি হচ্ছে টর্শনাল মুভমেন্ট, T is torsional moment. Okay. আচ্ছা, IP is polar moment of inertia. Polar moment of inertia. টাউ এবং আর এ আমি আসছি, তার আগে এই পার্টটা বলে রাখি। G is basically shear modulus. G এর দুটো নাম আছে আমরা জানি। G কে কখনো shear modulus বলা হয় বা modulus of rigidity বলা হয়। ওকে, আচ্ছা, হোয়াট ইজ থিটা? থিটা যেটা বললাম, থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ টুইস্ট। Theta is angle of twist. L, what is L? L is the length of the member. Length of the member. Okay, তার মানে এখানে কি বোঝাচ্ছে দেখো, খেয়াল করে দেখো, if everything is constant, this theta by L, this ratio is also constant. যদি আমি বলি যে একটা পার্টিকুলার ক্রস সেকশন এরিয়াতে যার আইপি কনস্ট্যান্ট, তাকে আমি একটা কনস্ট্যান্ট টর্ক অ্যাপ্লাই করলাম বা টুইস্টিং মোমেন্ট অ্যাপ্লাই করলাম, রাইট? সেখানে যদি আমি তার যে মেটেরিয়াল মডুলাস অফ রিজিডিটি, এটাকে যদি আমি কনস্ট্যান্ট ধরে নিই, দেন থিটা বাই এল ইজ কনস্ট্যান্ট। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস যদি তোমার এই লেন্থ অফ দ্য মেম্বার কোনটা বলেছিলাম, এইটা, দিস ইজ ইউর লেন্থ অফ মেম্বার। এই পুরোটা সম্বন্ধে যেন একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে কোনটা এল, কোনটা থিটা, এটসেট্রা। তার মানে তুমি যত দেখো এল বাড়াচ্ছ, তত তোমার থিটার যে চান্স সেটা বাড়বে। মানে তুমি যত লেন্থ বরাবর যাবে, তত তোমার থিটা বাড়বে। তার মানে এটাও যে যখন তোমার এল 0 ছিল, যখন তুমি এল ইকুয়ালস টু 0তে ছিলে,
ঠিক আছে, তখন কিন্তু তোমার কোনো থিটা থাকার কথা না, যে কারণে থিটা 0 পাচ্ছিলাম। এবার তুমি যত লেন্থ বরাবর যাবে তত বেশি তোমার টুইস্টিং হবে। তার মানে যত লম্বা তুমি কোনো একটা মেম্বার রাখবে তার এক্সট্রিম এন্ডের যে ফার এন্ডের যে রোটেশন সেটা বেশি হবে, খুব স্বাভাবিক। তার মানে টর্শনাল মোমেন্ট, পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া, অ্যাঙ্গেল অফ টুইস্ট, লেন্থ অফ মেম্বার এবং মডুলাস অফ রিজিডিটি বা শিয়ার মডুলাস, এই পার্টটা আমরা জানি। এবার এখানে কোথায় চেঞ্জটা করে, চেঞ্জ যেটা করতে পারে সেটা হচ্ছে তোমার পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া। যদি এটা সার্কুলার হয়, যদি সার্কুলার হয় তাহলে তার পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা জানি। পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া কোথা থেকে আসে? পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া ইজ নাথিং বাট, আমি বলেছিলাম উই হ্যাভ অলরেডি ডিসকাস দে আই এক্স এক্স প্লাস আই ওয়াই ওয়াই। যদি আমি এখানে এই অ্যাক্সিসটাকে এক্স ধরি আর এই অ্যাক্সিসটাকে যদি আমি ওয়াই ধরি, ইফ উই কনসিডার দিস এক্স অ্যান্ড ওয়াই, দুটো কার্টেসিয়ান মোমেন্ট অফ ইনার্সিয়া, দ্যাট ইজ আই এক্স এক্স প্লাস আই ওয়াই ওয়াই, এই যে দুটো তার সামেশন, সেখান থেকে আমরা পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া পাই। সো হোয়াট ইজ দ্য কার্টেসিয়ান মোমেন্ট অফ ইনার্সিয়া ফর সার্কেল? দ্যাট ইজ নাথিং বাট পাই বাই 4, not pi by 4 actually, pi by 64 into d to the power 4, এটা হচ্ছে একটা কার্টেসিয়ান মোমেন্ট অফ ইনার্সিয়া, এটাও একটা d to the power 4। তোমরা হয়তো বেশ কিছুদিন পরে পুরো ব্যাপারটা বলছো, আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি যে দুটোর ভ্যালু সেম ছিল, যে কারণে এটা ফাইনালি পাই d to the power 4 ডিভাইড বাই 32 হয়। এটা নিয়ে যেন কোনো অসুবিধা না হয় ইন ফিউচার। সো এটা হচ্ছে একটা সার্কুলার ক্রস সেকশন হলে তার পাই d to the power 4 ডিভাইড বাই 32। নাও ইট ক্যান বি এনিথিং, এটা রেক্ট্যাঙ্গেল হতে পারে, এটা স্কোয়ার হতে পারে, যা খুশি হতে পারে। যদি এরকম কোনো মেম্বার ক্রস সেকশন থাকে যে বি এবং ডি, তাহলে তার যে পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া হবে, সেই পোলার মোমেন্ট অফ ইনার্সিয়াটা হবে বেসিক্যালি আই এক্স এক্স প্লাস আই ওয়াই ওয়াই এগেন। তার মানে একটা পার্টে পাবো বিডি কিউব বাই 12 আর একটা পার্টে পাবো হচ্ছে ডিবি কিউব বাই 12। এটাকে যোগ করলে যা হবে তাই, সাম ইট আপ। যদি এটা স্কোয়ার ক্রস সেকশন হয় তখন সেক্ষেত্রে আর আমাদের আলাদা করে বিডি কিউব বা ডিবি কিউব এই পার্টটা থাকবে না। তখন যেটা হবে সেটা হচ্ছে যে কোনো একটা ডাইমেনশন দিয়ে আমরা পুরোটা করে ফেলতে পারবো। সো দ্যাট উড বিকাম এসেন্সিয়ালি সাম a to the power 4 ডিভাইডেড বাই 12 প্লাস a to the power 4 ডিভাইডেড বাই 12, এরকমভাবে। দিস ইজ হাউ ইট ওয়ার্কস, ঠিক আছে? এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমি এটা একদমই লাইটলি নেওয়ার পক্ষপাতী নই যে কোনো একটা সার্কুলার ক্রস সেকশন হলে তার পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে, এটা স্কিপ করে বেরিয়ে যাওয়ার কোনো মানে হয় না। এখান থেকে কোশ্চেন হবে, এখান থেকেই প্রবলেমগুলো ফেস করবে। আর কি করবে? আর করবে হচ্ছে হলো সেকশন। আমি হলো সেকশনে আসছি, তার আগে একটা জায়গা আমি একটু বলে দিই, তবে এটা আমি হলো সেকশনটা এখনই বলে দিই। হলো সেকশনের ক্ষেত্রে ব্যাপারটা কিছুই না। হলো সেকশনের ক্ষেত্রে যদি এরকম হয় যে এক্সটার্নাল ডায়ামিটার ইজ ক্যাপিটাল ডি আর ইন্টারনাল ডায়ামিটার ইজ স্মল ডি, ঠিক আছে, তাহলে তার পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়? তার পোলার মোমেন্ট অফ ইনার্সিয়ার জেনারেল ফর্মুলেশন হচ্ছে পাই d to the power 4 বাই 32 ইফ ইট ইজ এ সার্কুলার। ওকে, এখানে যেহেতু মেটেরিয়াল এই মাঝখানের পার্টটা হলো, কোনো মেটেরিয়াল নেই, সো ইট অ্যাকচুয়ালি বিকামস পাই বাই 32 ক্যাপিটাল d to the power 4 বাই স্মল d to the power 4। একদম এখান থেকে তুলে তুলে কোশ্চেন করবে। টর্শন চ্যাপ্টারটা সুবিধা হচ্ছে, টর্শন চ্যাপ্টার থেকে কিন্তু ইজি কোশ্চেন হয়, ঠিক আছে? টর্শন চ্যাপ্টার থেকে কিন্তু ইজি কোশ্চেন হয়, মাথায় রেখো। এবার যেটা গুরুত্বপূর্ণ কোশ্চেন থেকে যাচ্ছে সেটা হচ্ছে যে এই যে আমরা পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া পেলাম, টর্ক পেলাম, জি থিটা পেলাম, এল পেলাম, এখানে আমরা একটা জায়গা নিয়ে এখনও কথা বলিনি, সেটা হচ্ছে টাউ এবং আর। টাউ এবং আর এর ক্ষেত্রে রিলেশনটা কীরকমভাবে, মানে এদের রিলেশনটা কি একবার বোঝে নেওয়ার চেষ্টা করি। অলরেডি ডিসকাসড, তাও বলে দিচ্ছি আরেকবার। সেটা হচ্ছে টাউ ইজ ইকুয়ালস টু টি ডিভাইডেড বাই আইপি ইন্টু আর। এখানে যেটা মাথায় রাখার ব্যাপার সেটা হচ্ছে যে খেয়াল করো, এখানে এই যে শিয়ার স্ট্রেস এবং আর দুটোই হচ্ছে ভ্যারিয়েবল। আমরা যদি এরকম বলি যে একটা টর্শনাল মোমেন্ট অ্যাপ্লাই করছে, সেই টর্শনাল মোমেন্টটা হচ্ছে ফিক্সড কনস্ট্যান্ট, পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া ফিক্সড কনস্ট্যান্ট করে দিয়েছি, কনস্ট্যান্ট করে দিয়েছি। তার মানে এই পার্টটা হয়ে গেল কনস্ট্যান্ট, আমি ব্লু দিয়ে যেটা মার্ক করছি সেটা হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে ভ্যারিয়েবল কার্ড হয়ে গেল, একটা হচ্ছে টাউ আর একটা হচ্ছে আর। টাউ এবং আর এর মধ্যে তার মানে ভ্যারিয়েশনটা কীরকম হবে? লিনিয়ার বা প্রপোর্শনাল, টাউ ভ্যারিজ আর এরকমভাবে হবে ব্যাপারটা। তার মানে আমি যদি এখানে সেটা আঁকতে চাই, বলো এরকম হবে, ঠিক আছে? এদিকে যদি হয়, এরকম যদি হয়, তার মানে এটা পুরোটাই আর এর সাথে ভ্যারি করবে এবং লিনিয়ারলি ভ্যারি করবে। আগের দিন আমরা শিয়ার স্ট্রেস পড়ছিলাম, ঠিক আছে? এই জায়গাগুলো হচ্ছে জট, এই জটগুলো ছাড়াতে হবে। এই জটগুলো ছাড়াতে তবেই তুমি পুরো ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবে। সেটা হচ্ছে যে আমি বারবার একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যে স্ট্রেস ফ্যামিলিটা ভালো করে বোঝার চেষ্টা করো। স্ট্রেস ফ্যামিলিতে আমরা কী দেখেছিলাম?
শিয়ার স্ট্রেস দু রকমের হয়, একটা হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট। আমরা আগের দিন যেটা পড়েছিলাম সেটা হচ্ছে একটা ডিরেক্ট শিয়ার স্ট্রেস, যেখানে আমরা ভিকিউ বাই আইবি পেয়েছিলাম। সেখানে রেক্ট্যাঙ্গুলার কোনো একটা ক্রস সেকশনের ক্ষেত্রে প্রোফাইল প্যারাবোলিক ছিল, সার্কুলারের ক্ষেত্রে প্রোফাইল প্যারাবোলিক ছিল। এন্ডে গিয়ে সেটা জিরো হবে কি হবে না সেটা রেক্ট্যাঙ্গুলার এবং সার্কেলের উপর ডিপেন্ড করছিল। এক্ষেত্রে আমরা যে স্ট্রেস নেচারটা পাচ্ছি সেটা অনেকটা বেন্ডিং স্ট্রেসের মতো। এই যে দুটো নেচার সেম হচ্ছে তার কারণ কি? তার কারণ আর কিছু না, তার কারণ হচ্ছে দুটো যে ফর্মুলা তাদের মধ্যে সিমিলারিটি। আমরা দেখেছি যে নর্মাল বেন্ডিং স্ট্রেস যেটা, সেই নর্মাল বেন্ডিং স্ট্রেসকে আমরা লিখতে পারি এম ডিভাইডেড বাই আই ইন্টু ওয়াই। এখানেও আমাদের সিগমা ওয়াজ প্রপোর্শনাল টু ওয়াই। সিগমা যদি প্রপোর্শনাল টু ওয়াই হয়, তার যা নেচার হবে তাও যদি প্রপোর্শনাল টু আর হয়, সেম নেচার হবে। এবার কেউ আরেকটু ডেপথে গিয়ে জিজ্ঞাসা করতে পারে যে এই দুটোর মধ্যে এই নেচারটা সেম হচ্ছে কেন? তার কারণ কিছুই না, খুব বেশি ডেপথেরও ব্যাপার না, সিম্পল ব্যাপার। সেটা হচ্ছে দুটোই হচ্ছে ইনডিরেক্ট। যখনই তুমি কোনো একটা ইনডিরেক্ট স্ট্রেস নিয়ে কথা বলবে তখনই তার নেচারটা এরকম হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এসেন্সিয়ালি দে আর ইনডিরেক্ট স্ট্রেসেস। ওকে, দে আর ইনডিরেক্ট স্ট্রেসেস। এই অর্থাৎ যদি আর ইকুয়ালস টু জিরো, এবার আর এর ব্যাপারটা একটু ভালো করে বুঝে নাও। আর এর ব্যাপারটা একটু ভালো করে বুঝে নাও। গেট ও তোমাকে যে কোনো জায়গা থেকে টেস্ট করতে পারে। কীরকম করবে? আর ইকুয়ালস টু জিরো মানে ইউ আর অ্যাট সেন্টার। আর ইকুয়ালস টু জিরো মানে ইউ আর অ্যাট সেন্টার। যদি আমি বলি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরা যাক এই সার্কেলটার যে ডায়ামিটার, এই সার্কেলটার যে ডায়ামিটার সেটা হচ্ছে 100 মিলিমিটার। ডায়ামিটার অফ দিস ক্রস সেকশন ইজ সে 100 মিলিমিটার। তো ডায়ামিটার যদি 100 মিলিমিটার হয় তাহলে এর রেডিয়াস কত হবে? 50 মিলিমিটার, 50 mm। 100 যদি 100 এর ডায়ামিটার হয় তাহলে 50 হচ্ছে রেডিয়াস, এখান থেকে এত পর্যন্ত হচ্ছে 50। এবার আমি জিজ্ঞাসা করলাম তোমাকে যে ওকে তাহলে আমাকে বলো যে হোয়েন আর ইকুয়ালস টু সাপোজ 20 mm হোয়াট ইজ ইয়োর শিয়ার স্ট্রেস। এবার তোমরা আমাকে বলো যে এই যে আর ইকুয়ালস টু 20 mm মানে আমি অ্যাকচুয়ালি কোথায় আছি, কোন পয়েন্টে আছি? হোয়াট ডু ইউ মিন বাই আর ইকুয়ালস টু 20 mm? এটাকে বলে রেডিয়াল ডিস্টেন্স। রেডিয়াল ডিস্টেন্স সবসময় সেন্টার থেকে মেজার করা হয়, তোমরা জানো। জাস্ট বলো আমাকে কোথায় আছে? সেন্টার থেকে 20 mm কোথায়? এক্স্যাক্টলি, যে কোনো দিকে হতে পারে। রেডিয়াল ডিস্টেন্সের ব্যাপারটাই এরকম। রেডিয়াল ডিস্টেন্স মানে আমি আর ইকুয়ালস টু 20 mm আছি, মানে অ্যাকচুয়ালি আমি এইরকম কোনো একটা জায়গায় আছি, মানে এই যে সার্কেল, এই সার্কেলের যে কোনো একটা পয়েন্টে আমি থাকতে পারি। অর্থাৎ এই যে ভ্যারিয়েশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভ্যারিয়েশনটা অ্যাকচুয়ালি একটা রেডিয়াল ভ্যারিয়েশন। ঠিক আছে, এটা একটা রেডিয়াল ভ্যারিয়েশন। মানে তুমি যতই বা সেন্টার থেকে যাবে, সেটা তুমি এদিকেও যেতে পারো, সেটা তুমি এদিকেও যেতে পারো, সেটা তুমি যেদিকে খুশি যেতে পারো। রেডিয়াল মানে সেন্টার থেকে পেরিফেরি পর্যন্ত যে কোনো রুটে তুমি যেতে পারো। ইউ হ্যাভ ইনফাইনাইট নাম্বার অফ রুটস। ঠিক আছে, এই কারণে রেডিয়াল। যে কারণে দেখবে আমরা যখন ম্যাথামেটিক্স পড়বো নেক্সট দিনেই হয়তো পড়বো না, কিন্তু ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সে আমরা পড়বো যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট এবং পোলার কোঅর্ডিনেট। অনেক ক্ষেত্রে আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করব। পোলার কোঅর্ডিনেট সিস্টেম তোমাকে মাথা ব্যথা করানোর জন্য কিন্তু তৈরি হয়নি। পোলার কোঅর্ডিনেট কিন্তু তৈরি হয়েছে এই ব্যাপারটাকে ইনকর্পোরেট করানোর জন্য। এখানে কিন্তু তুমি কার্টেসিয়ান যদি সিস্টেমে কাজ করো, দেন ইউ উইল ফেস সাম প্রবলেমস, রাইট? তো তখন কিন্তু তোমাকে পোলার সিস্টেমে চলে আসতে হবে। পোলার সিস্টেমের মেন আইডিয়াটা কি? পোলার সিস্টেমের মেন আইডিয়াটা হচ্ছে যে সেন্টার থেকে আমি যেদিকে খুশি যেতে পারি, ঠিক আছে, সেন্টার থেকে আমি যেদিকে খুশি যেতে পারি, আমার কিন্তু ভ্যালুগুলো সিমিলারলি চেঞ্জ হবে। এটা হচ্ছে রেডিয়াল বা পোলার যে সিস্টেম, কোঅর্ডিনেট সিস্টেম, তার বেসিক এসেন্স। ঠিক আছে, কার্টেসিয়ান সিস্টেমের কিন্তু ব্যাপারটা ওরকম নয়। কার্টেসিয়ান সিস্টেমে তুমি যদি এক্স অ্যাক্সিস বরাবর যাও তাহলে এক্স বাড়বে, যদি তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর যাও তো ওয়াই বাড়বে। ঠিক আছে, ডান দিকে গেলে পজিটিভ, বাঁ দিকে গেলে নেগেটিভ, সে এখানেও আছে। কিন্তু মানে একটা পয়েন্ট থেকে তুমি যত যেদিকে খুশি যেতে পারো এবং তোমার একই ভ্যালু পাবে কোনো একটা সার্টেন ডিস্টেন্স পরে গিয়ে। ব্যাপারটা এরকম নয় কার্টেসিয়ান সিস্টেমের ক্ষেত্রে। আমি এরকম কোনো পয়েন্ট বলতে পারি না যে, মানে সেক্ষেত্রে আবার আমাকে সেই সার্কেলেই ফিরতে হবে। যে আমি 1 মিলিমিটার দূরে একটা সার্কেল ক্রিয়েট করলাম, তাহলে 1 মিলিমিটার দূরে এই যে সার্কেলটা আছে 20 mm দূরে, তার প্রত্যেকটা পয়েন্টে ভ্যালু সেম। এটা বলতে গেলেও আমাকে কিন্তু বেসিক্যালি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ঢুকতে হচ্ছে। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য পোলার কোঅর্ডিনেট সিস্টেম ল্যাটার অন। এখন আপাতত আমাদের অত কাজ নেই, আমি জাস্ট বলে রাখলাম যে এই যে ভ্যারিয়েশনটা, এই ভ্যারিয়েশনটা আমি এইভাবে আঁকতে পারি। আমি যদি কখনো যদি গেট, তো আবারও বলছি, বারবার বলছি যে গেট ব্যাপারটা ডিল করা, কীভাবে ডিল করতে হয় শিখে নাও। গেট কিন্তু কখনো এরকম বলতে পারে যে এইটা হচ্ছে আমার যে স্ট্রেস সিস্টেম বা স্ট্রেস প্রোফাইল, এরকম একটা স্ট্রেস প্রোফাইল, এরকম একটা সার্কুলার প্রসেকশন দিল, দিয়ে বললো এটা হচ্ছে আমার স্ট্রেস প্রোফাইল। 4টে স্ট্রেস প্রোফাইল দিল, তার মধ্যে যেটা কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে এইটা। এবার তুমি এরকম স্ট্রেস কখনো দেখো নি শিয়ার স্ট্রেসের ক্ষেত্রে। সত্যি কথা বলতে বেন্ডিং স্ট্রেসের ক্ষেত্রে তুমি এই জিনিসটা কখনো দেখতে পাবে না। এইখানটাতে ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো। বেন্ডিং স্ট্রেসে আমরা কি ইউজ করি? আই। এই আইটা কি? কার্টেসিয়ান মোমেন্ট অফ ইনার্শিয়া। শিয়ার স্ট্রেসের ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করি? পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। দুটোর মধ্যে ডিফারেন্স আছে।
কার্টেসিয়ান মোমেন্ট অফ ইনার্শিয়া কার্টেসিয়ান সিস্টেম ধরে কাজ করে, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া পোলার সিস্টেম ধরে কাজ করে। অর্থাৎ এই যে প্রোফাইলটা আমি আঁকলাম, এই প্রোফাইলটাকে যদি এবার আমি বনবন করে ঘোরাতে থাকি, তার অ্যাট এনি পয়েন্ট অফ টাইম ইট উইল বি ট্রু। কিন্তু বেন্ডিং স্ট্রেসের ক্ষেত্রে কিন্তু তুমি কখনো বলতে পারো না যে বেন্ডিং স্ট্রেস এরকমভাবে ভ্যারি করছে, মানে এরকমভাবে ভ্যারি করছে, তুমি ঘুরিয়ে দিলে ওকে তুমি ঘোরাচ্ছ বনবন করে, ইট ইজ নট পসিবল ইন কেস অফ বেন্ডিং স্ট্রেস। কেন বেন্ডিং স্ট্রেসের ক্ষেত্রে পসিবল না? কারণ বেন্ডিং স্ট্রেস কখনো পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ইউজ করা হয় না। বেন্ডিং স্ট্রেস সবসময় কার্টেসিয়ান সিস্টেমে ইউজ করা হয়, পোলার সিস্টেমে ইউজ করা হয় না। এইগুলো বোঝার চেষ্টা করো, ঠিক আছে? নিজেটা ভাবার চেষ্টা করো, তবেই কিন্তু অ্যাকচুয়ালি এইটার এসেন্সটা বুঝতে পারবে। ওকে, সো বেসিক্যালি তার মানে আমাদের যে ফর্মুলাটা ফাইনালি আমরা এখানে অ্যাচিভ করলাম সেটা হচ্ছে এই টাউ ইজ ইকুয়ালস টু টি ডিভাইডেড বাই আইপি ইন্টু আর। এবার এখানে যদি কখনো নর্মাল কোনো একটা সার্কুলার সেকশন থাকে তাহলে আমরা খুব সহজেই আইপি পেয়ে যাব। যদি কখনো আমাদেরকে এখানে বলে যে হলো সার্কুলার সেকশন তাহলেই আমরা তার আইপি পেয়ে যাব। যদি এটা রেক্ট্যাঙ্গুলার হয়, অন্য কিছু হয়, জেনারেলি রেক্ট্যাঙ্গুলার, সার্কুলার, সলিড সিলিন্ডার আর হলো সিলিন্ডার। সলিড সিলিন্ডার মানে এইটা যেখানে প্রত্যেকটা পয়েন্টে মেটেরিয়াল আছে, আর হলো সিলিন্ডার মানে এইটা যেখানে প্রত্যেকটা পয়েন্টে মেটেরিয়াল নেই। এটা একটা রিংয়ের মতো, এর মাঝখানটাতে মেটেরিয়াল নেই। এইটা হচ্ছে বেসিক জায়গা। ওকে, আমি যদি এটাকে প্রপারলি দেখাতে চাই, তার মানে যেখানে আমি এই হ্যাশড লাইনগুলো করলাম, এই হ্যাশড লাইনে এখানে অ্যাকচুয়ালি মেটেরিয়াল আছে, বাইরের জায়গাগুলোতে মেটেরিয়াল নেই। ওকে, শুধুমাত্র ম্যাথামেটিক্স করলে হবে না, পুরো ব্যাপারটাকে ফিজিক্যালি বুঝতে হবে। আচ্ছা, যদি কখনো এরকম হয় যে আমি একটা ডিফারেন্ট কেস দিচ্ছি, ডিফারেন্ট কেস মানে এরকম কোনো একটা সেকশন আছে, সাপোজ হলো সেকশন। তো হলো সেকশন যদি থাকে তাহলে এই জায়গাটা বোঝা গেছে, গোটা সিস্টেমটা ক্লিয়ার। এবং বোঝার চেষ্টা করো যে আমি টর্ক যদি অ্যাপ্লাই করি তাহলে আমার ফ্রি এন্ডে ম্যাক্সিমাম টুইস্টিং মোমেন্ট আসবে, এখানে আসবে জিরো, মাঝখানের ব্যাপারটা লিনিয়ারলি ভ্যারি করবে, কারণ আমাকে ফর্মুলা তাই সাজেস্ট করছে। ওকে, ইট উইল ভ্যারি লিনিয়ারলি। তো এরকম ভাবার কোনো কারণ নেই যে আমি একটা পার্টিকুলার থিটা, মানে এটা বুঝতে হবে তোমাকে যে এই থিটাটাও কিন্তু ভ্যারিয়েবল ইফ ইউ ভ্যারি ইউর এল। মানে তুমি যদি এই গোটা লেন্থটাকে ইউজ করো তাহলে তুমি যে থিটাটা পাবে, তুমি যদি এখানে এত পর্যন্ত লেন্থ ইউজ করো তাহলে তোমার থিটা চেঞ্জ হবে অবভিয়াসলি। তুমি যদি এলকে জিরো করে দাও, তুমি যদি বলো যে আমি এখানে আছি, আমি এখানে আমার রোটেশন মেজার করছি, টুইস্টিং যে মানে অ্যাঙ্গেল অফ টুইস্ট মেজার করছি, দেন ইট উইল বিকাম জিরো। ওকে, ফিজিক্যালি বুঝতে হবে যে তুমি কোনো একটা মেম্বারকে অ্যাটাচ করে রেখেছো, ফিক্স করে রেখেছো, এবং তুমি প্রচণ্ড পরিমাণে মোচড় দিচ্ছ, টুইস্ট করছো। তোমার ফিক্সড এন্ডে কোনো রকম রোটেশন হওয়া সম্ভব না। ফিক্সড এন্ডে না তো তোমার স্লোপ আসবে, ঠিক আছে, না তো টুইস্টিং মোমেন্ট। মানে ব্যাপারটা কিন্তু আলাদা নয়, আমি আবারও বলছি, পুরোটাই সেই অ্যাক্সিস সিস্টেম। মানে আমি যখনই কোনো একটা মেম্বারকে এরকমভাবে অ্যাটাচ করলাম, তখন সেই মেম্বারটা না তো তার বেন্ডিং হবে, না তার টুইস্টিং হবে, মানে না তার কোনো রোটেশন হবে, না তার কোনো রকম অ্যাঙ্গেল অফ টুইস্ট তুমি দেখতে পাবে ইফ ইউ কনসিডার দ্য ফিক্সড পার্ট। ঠিক আছে, মানে রোটেশন তো রোটেশন হয়, সেটা তো তিনটে অ্যাক্সিসের রেসপেক্টে হতে পারে, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে হতে পারে, ওয়াই এর রেসপেক্টে হতে পারে, জেড এর রেসপেক্টে হতে পারে। ঠিক আছে, এবার কোনটাকে তুমি টুইস্টিং বলছো, কোনটাকে তুমি বেন্ডিং বলছো, ইট ডিপেন্ডস আপন ইউর অ্যাক্সিস সিস্টেম। ঠিক আছে, সো ওরকমভাবে আলাদা করে ভাবার কিছু নেই, ইটস অল অ্যাবাউট রোটেশন। এবার ফিক্সড কোনো একটা সাপোর্টে রোটেশন হয় না মানে হয় না, ফিক্সড সাপোর্টে রোটেশন হয় না মানে কোনো অ্যাক্সিসের রেসপেক্টই হবে না, না তো এক্স অ্যাক্সিসের রেসপেক্টে হবে, না তো ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে হবে, না তো জেড অ্যাক্সিসের রেসপেক্টে হবে। ওকে, আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যদি এরকম কোনো একটা সার্কুলার ক্রস সেকশন কখনো তোমাকে দেয়, দিয়ে বলে যে তুমি এটার যে শিয়ার স্ট্রেস প্রোফাইল, সেই শিয়ার স্ট্রেস প্রোফাইলটা ড্র করো, বা তুমি বোঝাও যে ব্যাপারটা কীরকম হচ্ছে, সেটা দেখতে কীরকম হয়। ওকে, তো এটা একটা হলো সেকশন। তো এই হলো সেকশনের ক্ষেত্রে আমরা শিয়ার স্ট্রেস প্রোফাইল কীরকম দেখতে পাবো
হোয়াট উইল বি দ্য শিয়ার স্ট্রেস প্রোফাইল। আমরা এটুকু তো বুঝতেই পারছি যে শিয়ার স্ট্রেস, এক্ষেত্রে শিয়ার স্ট্রেসটা কীরকম হবে, সেন্টারে হবে 0, এখানে হবে ম্যাক্সিমাম, এরকম একটা প্রোফাইল হবে, এটা আমরা এক্সপেক্ট করতে পারি। আচ্ছা, শিয়ার স্ট্রেসের আমার এই জায়গাটা বলার আছে, আমি এটা বলছি। ওকে, আচ্ছা দেখো, যত পর্যন্ত মেটেরিয়াল আছে সেখানেই অ্যাকচুয়ালি তুমি স্ট্রেসটা ডেভেলপড হতে দেখবে। যেখানে মেটেরিয়াল নেই সেখানে তুমি কোনো রকম স্ট্রেস ডেভেলপড হতে দেখবে না। মেটেরিয়ালই তো নেই, তোমাকে রেজিস্টটা করবে এটাকে। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ মেটেরিয়াল ওভার সামহ্যার, তো তোমাকে এখানে মেটেরিয়ালটা রেজিস্ট্যান্সটা দেবে কে? স্ট্রেস ইজ অলওয়েজ আ রেজিস্ট্যান্স, রাইট? তো তোমাকে রেজিস্ট্যান্সটা পেতে গেলে তোমাকে সেখানে মেটেরিয়াল রাখতে হবে। আমি যদি বলি হঠাৎ করে একটা রিং, তো একটা রিংয়ের ক্ষেত্রে শিয়ার স্ট্রেস প্রোফাইল কী হবে বুঝতেই তো পারছো, শুধুমাত্র একদম এক্সট্রিম দুটো এন্ড ছাড়া কোথায় থাকবে না, কারণ কোথাও মেটেরিয়াল নেই। এখানেও তাই। আমরা এটা একটা আন্দাজ করতে পারি যে হ্যাঁ ঠিক আছে, এর অ্যাকচুয়ালি এর যে স্ট্রেস প্রোফাইলটা সেটা এরকম হওয়া উচিত ছিল যদি সব জায়গায় মেটেরিয়াল থাকতো। তো বেসিক্যালি আমরা সেটাও করতে পারি যে যদি মেটেরিয়াল থাকতো তাহলে এর শিয়ার স্ট্রেস প্রোফাইলটা হতো এরকম। এবার যেখানে যেখানে মেটেরিয়াল নেই আমি সেই জায়গাটা জাস্ট মুছে দেবো, এখান থেকে ইরেজ করে দেবো। এখানে মেটেরিয়াল নেই, এটা বাদ। সো দিস উইল বিকাম আওয়ার শিয়ার স্ট্রেস প্রোফাইল। এখানে হচ্ছে আমার ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, ঠিক আছে, এখানে আমার ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, এখানে আমার ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। এখানে আরেকটা, এটা অঙ্ক দিয়ে বললে তোমাদের বুঝতে সুবিধা হবে, কিন্তু জাস্ট এখন আপাতত একটু মাথায় নিয়ে রাখো থিওরিটিক্যালি। সেটা হচ্ছে যে কোনো একটা মেটেরিয়ালে ম্যাক্সিমাম কতটা শিয়ার স্ট্রেস ডেভেলপ করতে পারে সেটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করবে। একটা মানে কতটা ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ডেভেলপ করছে, এই যে টাউ ম্যাক্স, এখানকার টাউ ম্যাক্স বা এখানকার টাউ ম্যাক্স, এই যে দুটো ভ্যালু, এই দুটো ভ্যালু কার ওপর ডিপেন্ড করে? দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে লোডিংয়ের ওপর ডিপেন্ড করে। তুমি যদি বেশি লোডিং দিতে থাকো, তুমি যদি বেশি টুইস্টিং মোমেন্ট অ্যাপ্লাই করতে থাকো, তাহলে যেটা পাবে সেটা হচ্ছে তুমি একটা ম্যাক্সিমাম একটা তুমি শিয়ার স্ট্রেস পাবে, রাইট? তুমি তত বেশি বেশি শিয়ার স্ট্রেস পাবে, দ্যাটস ফাইন। আরেকটা প্যারামিটারের ওপর ডিপেন্ড করে, যেটা হচ্ছে পারমিসিবল শিয়ার স্ট্রেস বা পারমিসিবল শিয়ার স্ট্রেসই বলছি, বা আমি যদি বলি শিয়ার স্ট্রেংথ। কোনো একটা মেটেরিয়ালের শিয়ার স্ট্রেংথ কত? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরা যাক কোনো একটা টর্কের জন্য ইউ আর গেটিং আর টাউ ভ্যালু অ্যাজ সাপোজ 20 মেগাপাস্কাল, ঠিক আছে? তুমি এমন একটা টুইস্টিং মোমেন্ট অ্যাপ্লাই করলে যাতে করে তুমি এই ক্যালকুলেশন সমস্ত কিছু করলে, কি ক্যালকুলেশন করলে? কিছুই না, টাউ ইকুয়ালস টু টি ডিভাইডেড বাই আইপি করলে, তার সাথে আরটা মাল্টিপ্লাই করে দিলে। টাউ আমি কোথায় ম্যাক্সিমাম পাবো? যেখানে আর ম্যাক্সিমাম। আর কোথায় ম্যাক্সিমাম? আর হচ্ছে তুমি এক্সট্রিম এন্ডে চলে যাও, সেখানে তুমি ম্যাক্সিমাম পাবে। সিম্পল। তার মানে তুমি যদি আর ম্যাক্সিমাম বসিয়ে দাও, ইউ উইল বি গেটিং ইউর টাউ ম্যাক্সিমাম। এইসব ক্যালকুলেশন করে ধরা যাক তুমি যে টাউ ম্যাক্সের ভ্যালু পেলে সেটা পেলে হচ্ছে 20 মেগাপাস্কাল। এবার তোমার যে মেটেরিয়ালের স্ট্রেংথ, শিয়ার স্ট্রেংথ, তোমার যে মেটেরিয়ালের শিয়ার স্ট্রেংথ, সেই মেটেরিয়ালের শিয়ার স্ট্রেংথ ধরা যাক হচ্ছে 17 মেগাপাস্কাল। এইবার তোমরা আমাকে বলো যে এই যে মেটেরিয়ালটা এখানে ম্যাক্সিমাম কতটা শিয়ার স্ট্রেস ডেভেলপ করতে পারে? 17 মেগাপাস্কালের পরে কিন্তু আর কোনো রকম স্ট্রেস ডেভেলপ করবে না। স্ট্রেস কখন ডেভেলপ করে? হোয়াট ইজ স্ট্রেস? স্ট্রেস ইজ বেসিক্যালি রেজিস্ট্যান্স। যতক্ষণ তুমি রেজিস্ট করতে পারবে ততক্ষণ তুমি স্ট্রেস ডেভেলপ হতে দেখবে। যে পয়েন্টে গিয়ে তুমি আর রেজিস্ট করতে পারবে না, তুমি ফেল করে গেছো, তখন তোমার ভেতর থেকে আর কী রেজিস্ট্যান্স আসবে? ঠিক আছে, মানে তোমার কাছে একটা মেটেরিয়াল আছে, সেই মেটেরিয়ালটাকে তুমি ফোর্স দিচ্ছ বা মোমেন্ট দিচ্ছ, কিছু একটা দিচ্ছ, তার মধ্যে স্ট্রেস ডেভেলপ করতে করতে যাচ্ছে, স্ট্রেসটা বাড়ছে। স্ট্রেস কখন বাড়ে? স্ট্রেস তখনই বাড়ে যখন তুমি ফোর্স অ্যাপ্লাই করছো বা মোমেন্ট অ্যাপ্লাই করছো, সেটা বাড়াচ্ছ, বা ততক্ষণ পর্যন্ত এটা ইনক্রিজ করবে যতক্ষণ ওই মেটেরিয়ালের ক্যাপাসিটিটা রিচ করে যায়। যদি একবার রিচ করে যায় সঙ্গে সঙ্গে ফেল করে, ইট হ্যাজ ফেল্ড। যখনই ফেল করে যাবে তখন কিন্তু তুমি আর ফার্দার কোনো স্ট্রেস ডেভেলপ হতে দেখবে না, বিকজ ইট হ্যাজ ফেল্ড। যে কারণে আমি একটা ছোটো উদাহরণ দিচ্ছি, তোমাদের রিলেট করতে সুবিধা হবে। যখন আমরা ডেফিনেটলি মেটেরিয়ালের প্রপার্টির উপর ডিপেন্ড করবে যে ম্যাক্সিমাম কতটা শিয়ার স্ট্রেস আমরা রিয়েলি দেখতে পাবো। ম্যাথামেটিক্যালি ইট ইজ পসিবল টু অবটেন আ 20 মেগাপাস্কাল অফ শিয়ার স্ট্রেস, বাট যদি নিজে ফেলই করে যায় তাহলে ও কিন্তু প্র্যাকটিক্যালি আর এইটাকে এক্সিবিট করবে না। এই যে ভ্যালুটা 20 মেগাপাস্কাল, এটা কিন্তু আর এক্সিবিট করবে না, রাইট? আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। দেখো, যখন আমরা মোর সার্কেল করতাম, ঠিক আছে, টর্শন ইটস অলমোস্ট ডান। আমি সেকেন্ড হাফে প্রবলেম প্র্যাকটিস করাবো, আমি কলামে ঢুকবো। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারো, আমি বোঝার সুবিধার জন্য এই এক্সাম্পলটা দিচ্ছি।
ধরো তোমরা একটা জিনিস পড়েছিলে, ঠিক আছে, খুব বেশি মাথা লাগাতে হবে না, জাস্ট একটু মনে করো, কারণ আমি এখানে এখন কিছু বলিনি, আমি ডিটেলে বলবো, একদম বেসিক থেকে বলবো। যখন তোমরা শিয়ার স্ট্রেংথ অফ সয়েল এই চ্যাপ্টারটা পড়েছিলে, তখন তোমরা দুটো জিনিস পড়েছিলে, একটা হচ্ছে শিয়ার স্ট্রেংথ, আর একটা পড়েছিলে শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেংথ মানে এই যে আমাদের শিয়ার স্ট্রেংথের যে বেসিক ফর্মুলা, কী ছিল শিয়ার স্ট্রেংথের বেসিক ফর্মুলা ছিল হচ্ছে টাউ ইকুয়ালস টু সি প্লাস সিগমা ইন্টু tan phi, এরকম কিছু একটা ফর্মুলা ছিল, ঠিক আছে। এবার এইটা কি, এটা হচ্ছে বেসিক্যালি সয়েলের নিজস্ব, সয়েল মানে বেসিক্যালি একটা মেটেরিয়াল, তুমি সয়েল না ভেবে একটা মেটেরিয়াল হিসেবে ভাবো, তোমার কাছে একটা মেটেরিয়াল আছে, তার সেই মেটেরিয়ালের একটা নিজস্ব স্ট্রেংথ আছে, সেই স্ট্রেংথটাকে অ্যাকচুয়ালি আমরা এরকমভাবে এনভেলাপ হিসাবে দেখাতাম। এটা ছিল আমাদের স্ট্রেংথ এনভেলাপ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ওই মোর কুলম্বস ফেলিওর এনভেলাপ। ফেলিওর এনভেলাপ মানেটা কি, যে পয়েন্টটিকে ফেল করে যাবে, যে পয়েন্টটিকে ফেল করে যাবে সেই পয়েন্টটা হচ্ছে আমার ফেলিওর এনভেলাপ। এবার এখানে আমার ছিল নর্মাল স্ট্রেস, এখানে ছিল শিয়ার স্ট্রেস। এটা মোড সার্কেলের সাথে ভেরি মাচ ছিল, বেসিক্যালি এটা মোড সার্কেল, তোমরা অলরেডি স্ট্রেস ট্রান্সফরমেশন পড়েইছো। আমি স্ট্রেংথ অফ মেটেরিয়ালের জন্য কিন্তু মোড সার্কেল তোমাদের পড়াইনি, আমি তোমাদের সয়েল মেকানিক্সটাকে ভালো করে বোঝানোর জন্যই অ্যাকচুয়ালি মোড সার্কেল পড়েছি, যেটার সুবিধা আমরা পরে পাবো। হোয়াট এভার, তো আমি যদি এরকম করে ভাবি যে কোনো একটা পার্টিকুলার কেসে আমার যে মোড সার্কেলটা ডেভেলপ করছে, নাও হোয়াট ইজ মোড সার্কেল। মোড সার্কেল থেকে তুমি যে ভ্যালুটা পাচ্ছ সেটা হচ্ছে যে কোনো একটা মেটেরিয়ালের কোনো একটা পয়েন্টে কতটা স্ট্রেস ডেভেলপ করছে। দেখো দুটোর মধ্যে ডিফারেন্স আছে কিন্তু। এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে একটা স্ট্রেংথ এনভেলাপ, ফেলিওর এনভেলাপ বা স্ট্রেংথ এনভেলাপ, মানে কোন পয়েন্টে গেলে ফেল করবে, আর এইটা মানে হচ্ছে কতটা স্ট্রেস ডেভেলপ করছে। তার মানে এটা হচ্ছে স্ট্রেস আর এটা হচ্ছে স্ট্রেংথ, এটা হচ্ছে স্ট্রেস, এটা হচ্ছে স্ট্রেংথ। আমরা সবসময় চাইবো যতটা স্ট্রেস ডেভেলপ করছে সেটা যেন স্ট্রেংথের থেকে কম থাকে। তাহলে এটা হচ্ছে স্ট্রেস, এটা হচ্ছে স্ট্রেংথ। নাও ইট মে হ্যাপেন, অনেক সময় এরকম দেখা যায় যে এইটা জাস্ট টাচ করে গেল, টাচ করে গেলেও কোনো অসুবিধা নেই, আমি সেটা নিয়েও বলছি না, টাচ করে গেলে ফেল করে যাবে, দ্যাটস ফাইন। এটা টাচ করে গেল মানে ফেল করে গেল, এই পয়েন্টে ফেল করে। এবং খেয়াল করবে এই যে পয়েন্টটাতে ফেল করছে, এই পয়েন্টটা ফেল করছে, অর্থাৎ এটা কিন্তু এর ম্যাক্সিমাম স্ট্রেসের জায়গা নয়। খুব ইন্টারেস্টিং জায়গা, যেটা আমি বারবার বলি, যেটা আমি পরে আরও ডিটেলে বলবো, আপাতত শুনে রাখো এই টপিকটা যখন হচ্ছেই, সেটা হচ্ছে যে এই মোটর সাইকেলটা ভুলে যাও, এটা হচ্ছে 1 নম্বর মোটর সাইকেল ছিল, এটা হচ্ছে 2 নম্বর মোটর সাইকেল। আমি 2 নম্বর মোটর সাইকেল নিয়ে কথা বলছি। 2 নম্বর মোটর সাইকেল মানে কোনো একটা পার্টিকুলার স্ট্রেস কন্ডিশন, কোনো একটা পার্টিকুলার স্ট্রেস কন্ডিশনে আছে সয়েলটা, এবং সেই সয়েলটার এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি পরে আসছি, এই পয়েন্টটার দিকে তাকাও। আমি একটু ভ্যালু দিয়ে বলছি, ওকে, ভ্যালু দিয়ে বললে তোমরা বুঝতে পারবে আশা করছি। ধরা যাক এখান থেকে এতটা, মানে এর যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথটা কত, ধরা যাক এই স্ট্রেংথটা হচ্ছে সাপোজ 70 ইউনিট, সাপোজ 70 মেগাপাস্কাল, ঠিক আছে। একটু অড হতে পারে ভ্যালুসগুলো, কারো যদি এক্ষুনি মনে থাকে সয়েলের কী ব্যাপার, কত কী ফেলিওর দিয়ে, আমার অত খেয়াল নেই, আমি জাস্ট এমনি বলছি একটা। জেনারেলি কোহেশনের ক্ষেত্রে দেখা যায় 20 মেগাপাস্কাল, 30 মেগাপাস্কাল, সেসব পরে দেখা যাবে, ঠিক আছে। ফর দ্য টাইমিং জাস্ট ম্যাথামেটিক্সটা বুঝে নাও। এটা হতেই পারে 70 মেগাপাস্কাল। হোয়াট ইজ দিস, এইটা হচ্ছে এই লাইন বরাবর এই সয়েলের স্ট্রেংথ, মানে 70 মেগাপাস্কালে গেলে তবে ফেল করবে, তার আগে ফেল করবে না। আর এর যে ম্যাক্সিমাম ভ্যালু, সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কত হয়ে আছে, ধরা যাক 55 মেগাপাস্কাল। এবার এটা হচ্ছে পারমিসিবল, রেডটা হচ্ছে পারমিসিবল 70 মেগাপাস্কাল, ওটা হচ্ছে একদম রেড, মানে তোমার হচ্ছে বিপদ সীমা, ওই পয়েন্টে যেন না পৌঁছায়। কত স্ট্রেস এখানে হয়ে আছে, 55, এখানে ফেল করবে, করবে না, কোনোদিনও ফেল করবে না। এখানে তোমার স্ট্রেংথ ক্যাপাসিটি হচ্ছে 70 মেগাপাস্কাল, আর তুমি এখানে 55 পর্যন্ত জেনারেট করছো, ইট উইল নেভার ফেল। কোথায় ফেল করবে, ফেল করবে এইরকম একটা জায়গাতে। এই জায়গাটার মানে কি, এই জায়গাটার মানে হচ্ছে এখানে কতটা এর ক্যাপাসিটি, ধরা যাক এখানে এর ক্যাপাসিটি হচ্ছে 50 মেগাপাস্কাল, এখানে যে ক্যাপাসিটি ছিল, ফেলিওর যে পয়েন্ট ছিল, যে পয়েন্ট থেকে ফেল করতো সেটা 70 ছিল, এখানে পয়েন্টটা হয়ে গেছে 50 মেগাপাস্কাল, ওকে। এবং মোস্ট ইন্টারেস্টিংলি এখানে এর যে স্ট্রেস ভ্যালু সেটা হচ্ছে 50 মেগাপাস্কাল। তার মানে কখন ফেল করে, ফেল তখনই করে যখন তোমার স্ট্রেংথ এবং স্ট্রেসটা সেম হয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ এই যে টাউ এবং টাউ ম্যাক্স, টাউ আমি যদি বলি টাউ, আমি যদি টাউটাকে স্ট্রেংথ বলি আর টাউ ম্যাক্সটাকে ম্যাক্সিমাম স্ট্রেস বলি, আচ্ছা ম্যাক্সিমাম বলবো না, এটা কিছু একটা নাম দিই, কী যেন ছিল নোটেশন ভুলে গেছি, যাই হোক। এটা হচ্ছে বেসিক্যালি স্ট্রেংথ, ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রেংথ টাউ সি, আর এটা হচ্ছে টাউ, এটা হচ্ছে স্ট্রেস যে ডেভেলপ করছে। এই দুটো যখন সেম হবে তখনই ফেল করবে, অন্য কন্ডিশনে ফেল করবে না। এবং এই পয়েন্টটার নাম হচ্ছে পয়েন্ট অফ বা প্লেন অফ অবলিকুইটি, লিখে রাখো
প্লেন অফ অবলিকুইটি। এবার একটা অফ টপিক, সেটা হচ্ছে যে তুমি কোনো একটা কোম্পানির ইন্টারভিউ দিতে গেলে বা কোথাও একটা ইন্টারভিউ দিতে গেলে তুমি বললে যে আমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। তুমি ভাবলে যে বাহ, এই তো আমি স্ট্রেংথ অফ মেটেরিয়াল এবং স্ট্রাকচারটাকে কি সুন্দর অ্যাভয়েড করে গেলাম। যখনই এরকম কোনো একটা কিছু তুমি চেষ্টা করবে, তোমার ব্যাক অফ দ্য মাইন্ডে থাকবে, তখন যেটা হবে সেটা হচ্ছে যে ইন্টারভিউয়ার কিন্তু তোমাকে সেই খুঁচিয়ে খুঁচিয়ে এই জায়গাগুলোতে গিয়ে ঢুকবে, যে স্ট্রেংথ বলো, ঠিক আছে, স্ট্রেংথ প্যারামিটার, স্ট্রেস প্যারামিটার। বেসিক্যালি আমরা এইখানে আমি যা যা বললাম তার একটাও কিন্তু সয়েল রিলেটেড নয়। দেখো, একটাও সয়েল রিলেটেড নয়। যদি আমি এখান থেকে এই পার্টটাকে সরিয়ে দিই, আমি যদি এখান থেকে এই ফর্মুলাটাকে জাস্ট সরিয়ে দিই, তাহলে কিন্তু কেউ দেখে এমনিও বলবে না এটা সয়েল মেকানিক্স, এখানে কিছু সয়েল মেকানিক্সের ডিসকাশন হচ্ছে। বেসিক্যালি এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড বা বেসিক মেকানিক্স অফ এনি মেটেরিয়াল। এইটা সয়েল মেকানিক্স হতে পারে, ঠিক আছে, এটা সলিড মেকানিক্স হতে পারে। ফ্লুইডের ক্ষেত্রে বিহেভিয়ারটা আলাদা, সয়েলেরও বিহেভিয়ারটা অনেকটাই আলাদা, মানে নেচারটা অন্যরকম। ওটা সলিড এবং ফ্লুইডের মাঝামাঝি বিহেভ করে। সো ইটস ভেরি ইন্টারেস্টিং। আমরা যখন সয়েল মেকানিক্স পড়বো তখন আমি ডিটেলে বলবো। কিন্তু ফর দ্য টাইমিং বোঝার চেষ্টা করো যে বাইপাস করলে হবে না। বেসিক যে কনসেপ্ট, বেসিক যে মেকানিজম, সেগুলোকে তুমি বাইপাস করে কিন্তু ব্যাপারটাকে দাঁড় করাতে পারবে না ফাইনালি। সো দিস ইজ প্লেন অফ অবলিকুইটি। এবং যখন ফেল করবে তখন কিন্তু প্লেন অফ অবলিকুইটিতে গিয়ে ফেল করবে। ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের যে প্লেন, সেখানে গিয়ে ফেল করবে না। হ্যাঁ, তুমি ক্যালকুলেট করলে যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস এই প্লেনটাতে ফেল করবে, সেখানে তুমি গার্ডওয়াল দিলে দেখলে অন্য কোনো জায়গাটা ধসে বেরিয়ে গেছে। ওকে, সো শুধুমাত্র মানে আমার সাইটে কাজ করতে ভালো লাগে তাই বলেই আমি ভালো সাইট ইঞ্জিনিয়ার হয়ে যাব এটা নয়। কিন্তু ইউ হ্যাভ টু হ্যাভ ইয়োর বেসিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথামেটিক্যাল সেন্স। এইটা বাদ দিয়ে কিন্তু তুমি ইউ ওন্ট বি আ ভেরি গুড সাইট ইঞ্জিনিয়ার টু। স্যার বলছি, ওখানে যে সিলিন্ডারের শিয়ার স্ট্রেস ডায়াগ্রামটা আমি আঁকলাম। সিলিন্ডার আঁকিনি, কিন্তু আমি বেসিক্যালি একটা ক্রস সেকশনের শিয়ার স্ট্রেস এঁকেছিলাম। ল্যামিনার শিয়ার স্ট্রেস। হ্যাঁ স্যার বলছিলাম যে এখানে এটা তো ইনডিরেক্ট শিয়ারটা আঁকলাম, ডিরেক্ট হলে ওই জায়গাটা প্যারাবোলিক হতো। ডিরেক্ট হলে প্যারাবোলিক হতো। আমি এই ডিফারেন্সটার কথাই বলছি, ঠিক আছে। এটা আমার নিজেরও বহুদিন ধরে কনফিউশন ছিল। আরে কি মুশকিল, একবার শিয়ার স্ট্রেসের প্রোফাইল হচ্ছে লিনিয়ার, একবার শিয়ার স্ট্রেসের প্রোফাইল হয়ে যাচ্ছে প্যারাবোলিক। এটা নিয়ে আমি নিজেও ধন্দে ছিলাম। এবার তোমরা অনলি হচ্ছে একটা ডিরেক্ট, একটা ইনডিরেক্ট। হ্যাঁ, এবার তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে এই বাবা এটাও স্যার জানতেন না, আমরা তো জানি। দ্যাটস ফাইন, তোমরা যদি জানো সেটা খুব ভালো ব্যাপার। কিন্তু আমি তোমাদের নক করে দিচ্ছি যে এই জায়গাগুলোতে কনফিউশন হয়, ঠিক আছে। এবার অবভিয়াসলি আমার যেগুলো কনফিউশন হতো আমি সেগুলোই তোমাদের বলবো। আমার যেগুলো কনফিউশন হয় না, তোমাদের হয়, সেটা তোমরা আমাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে। ইন্টারাকশান করলে তবেই ব্যাপারটা হবে আর কি। বলো কোয়েশ্চেন। হ্যাঁ, বেসিক্যালি না, মানে তুমি কখন ধরো তোমার মধ্যে কতটা স্ট্রেংথ আছে, ঠিক আছে। তুমি ফেল করবে, তুমি কোন প্যারামিটারের উপর দাঁড়িয়ে ফেল করবে। তুমি যে পয়েন্টের পরে তোমার স্ট্রেংথটা কাজ করবে না, মানে ওটা হচ্ছে তোমার পারমিসিবল লিমিট, ঠিক আছে। তুমি যখনই লিমিট ক্রস করে যাবে তখনই তুমি ফেল করে যাবে, ঠিক আছে। অনেক দেখবে ম্যারাথন যারা রান করে, যারা আনট্রেন্ড, মেনলি লিগামেন্ট ছিঁড়ে যায়, ঠিক আছে। তারপরে মানে একদম লাস্ট মোমেন্টে কোলাপস করে যায়, মানে তোমার দেখে মনে হবে যে তার হাঁটুগুলো গলে গেছে, মানে এই হাঁটুগুলো মানে একদম মানে ইল্ড করে যাওয়ার ফিলিং, সেটা আমারও মাঝে মাঝে কখনো হয়েছে। এক্সপিডিশনে যাওয়ার আগে যখন প্র্যাকটিস করেছি তখন, মানে যাদবপুরের আটতলা ওই স্নো বুট পরে 45 সেকেন্ড বা 50 সেকেন্ডের মধ্যে উঠে মানে তিনবার ওঠানামা করার পরে ফোর্থ টাইম যখন উঠেছি তখন আমার মনে হচ্ছে যে ছতলার পরে গিয়ে মনে হচ্ছে যে মানে হাঁটুগুলো গলে যাচ্ছে। ওকে, সো দিস ইজ মাই লিমিট। এবার তুমি লিমিটটা বাড়াতে পারো সেটা পরের কোয়েশ্চেন, কিন্তু তুমি কখন ফেল করবে ইট ডিপেন্ডস আপন ইউর স্ট্রেংথ অ্যান্ড ইউর লিমিট, ঠিক আছে। সো ফাইনালি আমি যেটা বলছিলাম সেটা কনক্লুড করিনি। তার মানে এই যে খেয়াল করো যে আমি কেন মুছে দিলাম অযথা, আমার তো আসল কথাটাই বলা হয়নি। সেটা হচ্ছে যে টাউ এবং এখানে হচ্ছে সিগমা, এই হচ্ছে আমার শিয়ার স্ট্রেংথ এনভেলপ। যদি কখনো এরকম কোনো একটা কন্ডিশন আসে যে আমার মোড সার্কেলটা এরকম কিছু হতে চাইছে, এরকম কিছু একটা হতে চাইছে, দেখবে এখানে কখনো কিন্তু এটাকে কন্টিনিউয়াস লাইন হিসেবে দেখানো হয় না, কারণ এখানে কোনো রকম স্ট্রেস ডেভেলপ করতেই পারে না। কোনো একটা মেটেরিয়াল এই পয়েন্টে এসে ফেল করে গেছে, তারপরে আর স্ট্রেস ডেভেলপই করবে না,
আমি এইটার কথাই বলছি। নাও জাস্ট রাইট নাও ইউ রিলেট দিস টু, এই পয়েন্টের পরে যতটা ওর স্ট্রেংথ, যে পয়েন্টে গিয়ে ও ফেল করে যাবে তারপরে কখনোই ও স্ট্রেস ডেভেলপ করতে দেবে না। কোনো একটা কংক্রিট ফেল করে গেছে তারপরে কী করে স্ট্রেস ডেভেলপ করতে পারে? দেখবে তোমরা যখন যে কোনো রকম মেটেরিয়াল টেস্টিং করেছো, তাতে একটা খুব জেনেরিক বিহেভিয়ার অফ দ্য ডায়াল গেজ হচ্ছে রিবাউন্ড করে অনেক সময়, ঠিক আছে? রিবাউন্ডটা নিয়ে আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি না, আমি যেটা বলতে চাইছি যখন ফেল করে তখন দেখবে তখন কাঁটাটা খুব শার্প নিজের জায়গায় ফিরে আসে। কেন ফিরে আসে? তার মানে যতটার ক্যাপাসিটি ছিল ততটা ও তোমাকে স্ট্রেংথ দেখিয়ে দিয়েছে। ফেল করে যাওয়ার পরে ও কিন্তু আর কোনো রকম ওর ভেতরে কোনো প্রেশার, কোনো স্ট্রেস কিছুই ডেভেলপ হতে দিচ্ছে না। তখন পুরো তোমার যে ডায়াল গেজের কাঁটাটা তখন কিন্তু পুরোটা আবার নিজের জায়গায় রিভার্ট ব্যাক করবে। সো দিস ইজ দ্য আইডিয়া, এইটা মাথায় রেখো। তার মানে ঠিক এই কনসেপ্টের উপর দাঁড়িয়েই কিন্তু গেট ওই কোশ্চেনগুলো করে, এবং তোমরাও সেমিস্টারে এরকম ইন্টারেস্টিং অঙ্ক দেখেছো, কিন্তু সেটাকে ওরকমভাবে তখন ভালো করে বোঝার চেষ্টা করোনি, তখন কিছু একটা করে ব্যাপারটা করে দিয়েছো যে এরকমভাবে করতে হয়, ঠিক আছে? রাইট নাও ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, কারণ গেট কিন্তু ওরকম ট্র্যাডিশনাল কোশ্চেন দেবে না, ও কিন্তু তোমাকে অফ দ্য টপিক যে কোনো সময় ঘিরে ফেলবে। ওকে, যখনই কোনো একটা মেটেরিয়াল ফেল করে যাবে, এরপরে ওর মধ্যে আর কোনো স্ট্রেস ডেভেলপ করবে না। কারণ স্ট্রেস ডেভেলপ করতে গেলে যেটা হতে হবে সেটা হচ্ছে তার ভেতরকার যে মেটেরিয়াল, সেই মেটেরিয়ালের যে স্ট্রেংথ সেটাকে কাজ করতে হবে। তো স্ট্রেংথ লিমিট যদি ক্রস করে যায়, ও ফেল করে যায়, তার মানে ও কিন্তু তোমাকে আর কোনো রকম স্ট্রেস ডেভেলপ করে দেখাবে না, ঠিক আছে? বলো। বলছি কোনো একটা মেম্বার যদি ফ্লেক্সিবল দুটো একসাথে মানে অ্যাপ্লাই করা হয় কোনো একটা মেম্বারের ওপর, তাহলে যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস সেটা সবসময় কি ফার এন্ডে তৈরি হবে নাকি মাঝখানে কোথাও একটা তৈরি হবে? আরে বলো। মানে কোনো একটা মেম্বার আছে, তো সেটার মধ্যে ফ্লেক্সর আর টরশন দুটোই অ্যাপ্লাই করা হচ্ছে, আচ্ছা, তার যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটা তৈরি হচ্ছে হ্যাঁ। সেটা কি সবসময় ফার এন্ডে হচ্ছে নাকি মাঝখানে কোথাও একটা হতে পারে? না, এটা কিন্তু আমাকে প্রত্যেকটা ক্রস সেকশন, মানে যেটা কোশ্চেন এসছে আমি সবাইকেই বলে দিই। কোশ্চেনটা হচ্ছে এরকম যে কোনো একটা মেম্বারের মধ্যে বেন্ডিং মোমেন্ট এবং টর্শন একসাথে অ্যাপ্লাই করা হচ্ছে, ঠিক আছে? তখন আমার কোন সেকশন, মানে সেটা কি সবসময় ফার এন্ড, মানে ও মেনলি ক্যান্টিলিভারের ক্ষেত্রে বলছে, তুমি আমার ধারণা তুমি ক্যান্টিলিভারের ক্ষেত্রে বলছো। ও বলছে ক্যান্টিলিভারের ক্ষেত্রেও যদি আমি বেন্ডিং মোমেন্ট এবং শিয়ার টর্শন একসাথে অ্যাপ্লাই করি, তাহলে কি সবসময় ফার এন্ডেই ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ডেভেলপ করবে? না, সবসময় মানে ইটস নট ম্যান্ডেটরি, কারণ তুমি কিন্তু এখানে দুখানা সিস্টেম মিক্স করছো, এবং যখনই তুমি কোনো একটা মোমেন্ট অ্যাপ্লাই করছো, তুমি যদি কোনো একটা মোমেন্ট অ্যাপ্লাই করো ফর দ্য টাইমিং, জাস্ট আমাকে একটুখানি ইয়ে করতে দাও। তুমি যখনই কোনো একটা মোমেন্ট অ্যাপ্লাই করছো, মোমেন্ট অ্যাপ্লাই যদি তুমি করো তাহলে কিন্তু কোনো রকম রিয়াকশন ডেভেলপ করছে না। যদি কোনো একটা ক্যান্টিলিভারে জাস্ট তুমি একটা মোমেন্ট অ্যাপ্লাই করো, তুমি এরকম একটা মোমেন্ট অ্যাপ্লাই করো, টর্শন তুমি যা অ্যাপ্লাই করেছো, টর্শনটা নিয়ে আমি আপাতত বলছি না। টর্শনের ক্ষেত্রে শিয়ার স্ট্রেসের গল্পটা কী হতে পারে সেটা কোয়াইট আন্ডারস্টুড, মানে এই পয়েন্টে আমি ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস পাবো, এটা তো বোঝাই যাচ্ছে। তুমি যত এদিকে কমতে থাকবে তত তোমার শিয়ার স্ট্রেসের জায়গাটা কমতে থাকবে। না, এক মিনিট, শিয়ার স্ট্রেস কেন কমবে? ফর্মুলা কী বলছে আমি পুরোটা ক্লিয়ার করার চেষ্টা করছি, ভালো কোশ্চেন করেছো। ধরো টাউ ডিভাইডেড বাই আর ইজ ইকুয়ালস টু জি থিটা ডিভাইডেড বাই এল। এবার তুমি জিটাকে কনস্ট্যান্ট করে দিলে, ঠিক আছে? জিটাকে কনস্ট্যান্ট করে দিলে, থ্রু আউট দ্য লেন্থ ইয়োর থিটা ডিভাইডেড বাই এল ইজ কনস্ট্যান্ট, মাইন্ড ইট। থ্রু আউট দ্য লেন্থ তোমার কিন্তু থিটা ডিভাইডেড বাই এল এই রেশিওটা কনস্ট্যান্ট। আমি কিন্তু টুইস্টিং বা মানে অ্যাঙ্গেলার টুইস্টের কথা আমি কিন্তু বলছি না, আমি বলছি যে কতটা স্ট্রেস ডেভেলপ করছে আমি সেইটাকে জাজ করার চেষ্টা করছি। দেখো কেন ম্যাথামেটিক্সটা ইম্পর্টেন্ট। এবার তুমি যদি এরকম করে ভাবো যে তার মানে ওকে ফাইন, টাউ ইকুয়ালস টু জি থিটা ডিভাইডেড বাই এল, নাও জি থিটা ইজ এ কনস্ট্যান্ট, আর অর্থাৎ তোমার টাউ কিন্তু লেন্থ বরাবর ওরকমভাবে চেঞ্জ করবে না। অর্থাৎ তোমার এখানে যা শিয়ার স্ট্রেস প্রোফাইল হবে, তোমার এখানেও শিয়ার স্ট্রেস প্রোফাইল সেম হবে। শিয়ার স্ট্রেস প্রোফাইল, তুমি কোনো একটা মেম্বারকে ধরে মোচড় দিচ্ছ, ও ভেতরে কতটা রেজিস্ট করছে, সেটা কিন্তু তুমি কোন ক্রস সেকশনে আসো তার উপর তার মানে ডিপেন্ড করছে না। তার মানে শিয়ার স্ট্রেস এইখানেও যা প্রোফাইল হবে, এখানেও তাই প্রোফাইল হবে, এখানেও তাই প্রোফাইল হবে। আই এম টকিং অ্যাবাউট দ্য শিয়ার স্ট্রেস, আই এম নট টকিং অ্যাবাউট দ্য অ্যাঙ্গেল অফ টুইস্ট। অ্যাঙ্গেল অফ টুইস্ট এখানে জিরো হবে, এখানে ম্যাক্সিমাম, দ্যাটস এগ্রিড, বাট নট অ্যাবাউট শিয়ার স্ট্রেস।
শিয়ার স্ট্রেসকে তোমাকে যদি বুঝতে হয় তাহলে তোমাকে কিন্তু এইটা থ্রু দিয়ে বুঝতে হবে, যেখানে থিটা বাই এলটা কনস্ট্যান্ট, কারণ থিটা বাই এল তো কনস্ট্যান্ট, আমরা দেখলাম তো যে এ যেভাবে টুইস্ট করছে, ঠিক আছে, যেভাবে টুইস্ট করলো পুরোটা অ্যাঙ্গেল অফ টুইস্ট, এখানে যদি থিটা হয়, এটা যদি এল হয়, এটা যদি আমি বলি যে এখানে একটা থিটা ওয়ান আর এটা যদি এল ওয়ান, তাহলে রেশিওটা সবসময় কনস্ট্যান্ট, থিটা ওয়ান ডিভাইডেড বাই এল ওয়ান ইকুয়ালস টু থিটা ডিভাইডেড বাই এল, রেশিওটা কনস্ট্যান্ট। তো রেশিও যদি কনস্ট্যান্ট হয়, মেটেরিয়াল যদি কনস্ট্যান্ট হয়, তোমার শিয়ার স্ট্রেস কিন্তু থ্রুআউট তার নেচারটা সেম থাকবে। তার মানে এখানেও যদি তুমি শিয়ার স্ট্রেস প্রোফাইল দেখতে পাও এরকম, এখানেও তুমি সেম শিয়ার স্ট্রেস প্রোফাইল দেখতে পাবে, এখানেও তুমি সেম দেখতে পাবে। এটা হচ্ছে ইনডিরেক্ট শিয়ার স্ট্রেস বিকজ অফ দ্য টর্ক, এই যে টর্কটা আমি অ্যাপ্লাই করলাম তার কারণে। ওকে, আচ্ছা, নাও উই আর টকিং অ্যাবাউট বেন্ডিং মুভমেন্ট, ফরগেট অ্যাবাউট দিস, এসব ভুলে যাও, যা টর্শন করেছো হয়ে গেল। এবার আমরা বোঝার চেষ্টা করি হোয়াট অ্যাবাউট বেন্ডিং মুভমেন্ট। দেখো শিয়ার স্ট্রেস তো শিয়ার স্ট্রেস হয়, সেটা ডিরেক্ট হোক আর ইনডিরেক্ট হোক, শিয়ার স্ট্রেস মানে টাউ, সোজা কথা, যেখানে যেখানে তুমি টাউ ডেভেলপ হতে দেখছো সেই তোমাকে শিয়ার স্ট্রেসে কন্ট্রিবিউট করবে। এবার মজা হচ্ছে যে এই যখন তুমি এখানে বেন্ডিং মুভমেন্ট অ্যাপ্লাই করছো, আমি সোমরাজকে জিজ্ঞাসা করছি বা যে কোনো কেউ অ্যান্সার দিতে পারো, এখানে আরেকটা মোমেন্ট জেনারেট করছে সেটা পর্যন্ত এগ্রিড, এখানে কোনো শিয়ার স্ট্রেস ডেভেলপ করছে বলে মনে হচ্ছে বা শিয়ার ফোর্স না, এই পার্টিকুলার সিস্টেমটাতে তো কিছু ডেভেলপ করছে না পার্টিকুলার, মানে তার মানে বোঝা গেল তোমার কোশ্চেনে যদি আমি অ্যান্সার দিতে চাই, তার মানে এটা কেস টু কেস আমাদের ভ্যারি করে দেখতে হবে যে গোটা সিস্টেমটাতে কোথায় কোথায় ডিরেক্ট স্ট্রেস মানে ডিরেক্ট শিয়ার, কোথায় কোথায় ইনডিরেক্ট শিয়ার, এই পুরো ব্যাপারটা চলে আসছে। আমরা এখানে একটা পিওর বেন্ডিংয়ের কেস পাচ্ছি, এবং যেটা সেটা হচ্ছে এখানে কোনো রকম কোনো শিয়ার স্ট্রেস কাজই করছে না, কারণ শিয়ার স্ট্রেস কাজ করতে গেলে দেখো এখানে যদি কোনো রকম রিয়াকশন ডেভেলপ করতে হয়, তার মানে আমাকে একে ব্যালেন্স করার জন্য কোনো একটা লোডিং দরকার হতো, ট্রান্সভার্স লোডিং নেই, মানে এখানে শিয়ার ফোর্স থাকবে না। তো শিয়ার ফোর্স যদি না থাকে, ভি যদি না থাকে, তাহলে তোমার ডিরেক্ট শিয়ারটা আসবে কোথা থেকে? আসবে না। তার মানে এই পার্টিকুলার কেসে তোমার ডিরেক্ট শিয়ারের কোনো জায়গা নেই, অর্থাৎ তোমার শিয়ার বলতে শুধুমাত্র ইনডিরেক্ট শিয়ার। এখানে যে শিয়ার স্ট্রেসের ফর্মুলা আমরা লিখলাম সেটা হচ্ছে ডিরেক্ট শিয়ার স্ট্রেসের ফর্মুলা, এখানে আমি যেটা লিখলাম সেটা হচ্ছে ইনডিরেক্ট শিয়ার স্ট্রেসের ফর্মুলা, এইটাই ফার্স্টে বোঝার চেষ্টা করো। এবার তুমি যদি আর একটু ডেপথে যাও, যেটা সোমরাজ জিজ্ঞাসা করলে যে ওকে, এবার তাহলে যদি আমরা বলি যে ওকে এর মধ্যে তাহলে শিয়ার স্ট্রেসের যে চেঞ্জটা ভ্যারিয়েশনটা সেটা কীরকম হচ্ছে, সেটা তার মানে ডিপেন্ড করছে শুধুমাত্র ইনডিরেক্টের উপরে, ঠিক আছে। ডিরেক্ট শিয়ার স্ট্রেস আর ইনডিরেক্ট শিয়ার স্ট্রেস যোগ করে দেওয়া যায় কিনা বা উচিত কিনা সেটা পরের প্রশ্ন, সেটা অ্যাডভান্স প্রশ্ন, কারণ সেখানে কমপ্লিমেন্টারি শিয়ার স্ট্রেসের বা কমপ্লিমেন্টারি শিয়ার ফোর্সের একটা গল্প আছে, ঠিক আছে, সেটা আপাতত আমি হোল্ড করছি। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে আমি যদি দুটোকে আলাদা আলাদা করে জাজও করতে চাই বা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাকে বুঝতে হবে যে ইনডিরেক্ট শিয়ারটা কীভাবে আসছে, ডেভেলপ করছে, আর ডিরেক্ট শিয়ারটাই বা আদৌ আসছে কিনা, আসলে কীভাবে ডেভেলপ করছে। ওকে, যদি দেখা যায় যে ডিরেক্ট শিয়ার আসছে না, শুধুমাত্র ইনডিরেক্ট, তাহলে ইনডিরেক্টের এফেক্টটাই আমরা একমাত্র পাবো। আচ্ছা, দেখো ফার্স্ট যেটা চেয়েছে সেটা হচ্ছে যে টর্শনাল মুভমেন্ট, এগুলো তো দেওয়া আছে, জিজে দেওয়া আছে, সো দ্য থিটা অনলি রিকোয়ার্ড থিং ইজ থিটা, টুইস্টিং মুভমেন্ট, টাউ ডিভাইডেড বাই জে, টি ডিভাইডেড বাই জে, জে মানে এখানে আইপি, পোলার মুভমেন্ট অফ ইনার্সিয়া, টাউ ডিভাইডেড বাই আর, জি থিটা ডিভাইডেড বাই এল। টাউ ডিভাইডেড বাই আরটা ফর দ্য টাইমিং আমাদের কাজে লাগছে না, আমাদের যেটা কাজে লাগবে সেগুলো বাকি ভ্যালুগুলো। ওকে, কী দরকার? থিটা দরকার। তাহলে থিটা কত? থিটা হচ্ছে টি ইন্টু এল ডিভাইডেড বাই জি ইন্টু জে। টি ইজ গিভেন এজ কিলো নিউটন মিটার, এল ইজ গিভেন এজ মিটার, তার মানে কিলো নিউটন মিটার স্কোয়ার। সো 100 ইন্টু 5। বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইউর ইউনিটস। দেখো টি এর ইউনিট কিলো নিউটন মিটার, টি এর ইউনিট কিলো নিউটন মিটার, আর এল এর ইউনিট মিটার। সো অল টুগেদার আমরা উপরে একটা পাচ্ছি কিলোমিটার মিটার স্কোয়ার। যখনই কোনো একটা ভ্যালু লিখবে না, সবসময় এটা প্র্যাকটিস, এখন থেকে প্র্যাকটিস করার চেষ্টা করো যে পাশে পাশে যেন ইউনিটগুলো লিখতে থাকো। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জি জে? 50,000 কিলোমিটার মিটার স্কোয়ার। 50,000 কিলো নিউটন
মিটার স্কোয়ার। অল টুগেদার দেখো কিলোনিউটন মিটার স্কোয়ার এবং কিলোনিউটন মিটার স্কোয়ার উইল ক্যান্সেল আউট অ্যান্ড ইউ উইল গেট জিরো ডাইমেনশন, মানে নো ডাইমেনশন। সেটা আমরা জানি, কারণ থিটা টুইস্টিং মোমেন্ট যেটা রেডিয়ান, তার যে ইউনিট হয় সেটা হচ্ছে নন ডাইমেনশনাল, এটা একটা নন ডাইমেনশনাল ভ্যালু। সো ইট ইজ 550,000। সো দিস ইজ নাথিং বাট 0.01 রেডিয়ান। সো দ্য ফার্স্ট স্টেটমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম টুইস্টিং মোমেন্ট। দেখো এখানে ম্যাক্সিমাম টুইস্টিং মোমেন্টের কথা বলা হয়েছে, ঠিক আছে। হঠাৎ করে যদি এখানে কখনো বলে মিনিমাম টুইস্টিং মোমেন্ট, দেন দ্য মিনিমাম টুইস্টিং মোমেন্ট উড বি জিরো, কারণ একটা দিক ফিক্সড আছে। গোটা সিস্টেমে সব জায়গাতেই তো টুইস্টিং, সরি নট টুইস্টিং মোমেন্ট, অ্যাঙ্গেল অফ টুইস্ট। তো সব জায়গাতেই অ্যাঙ্গেল অফ টুইস্ট ম্যাক্সিমাম পাবো এরকম তো নয়, কোথাও কোথাও আমি জিরো পেতে পারি। সো ম্যাক্সিমাম অ্যাঙ্গেল অফ টুইস্ট ইজ 0.01 রেডিয়ান। সো দিস ইজ ট্রু। স্টেটমেন্ট ট্রু এবং ফলস এটা নিয়ে মেনলি কথা বলার চেষ্টা করা ছিল, সেটা হচ্ছে সো দিস ইজ ট্রু। নাও দ্য সেকেন্ড পার্ট, সেকেন্ড অপশন বা সেকেন্ড স্টেটমেন্ট। সেকেন্ড স্টেটমেন্ট ইজ টর্শনাল স্ট্রেন এনার্জি। টর্শনাল স্ট্রেন এনার্জি, এই টর্শনাল স্ট্রেন এনার্জি আমরা দুরকমভাবে ডিটারমাইন করতে পারি, ঠিক আছে। ফার্স্ট আমি যে ট্র্যাডিশনাল ফর্মুলাটার কথা বলেছিলাম, 0 to L টি স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই 2GJ, এটা একটা ট্র্যাডিশনাল ওয়ে, আমরা এটা ট্রাই করতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু সবসময় গেটে তুমি খুব ট্র্যাডিশনাল এবং কনভেনশনাল ওয়ে দিয়ে পুরো প্রবলেম করবে, এটা তো উচিত নয়। ফলে হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু গো টু দ্য বেসিক, ঠিক আছে। কী সেই বেসিক একবার মনে করিয়ে দিই। দেখো স্ট্রেন এনার্জি, এই যে ফর্মুলাগুলো আসছে, এই ফর্মুলাগুলোর বেসিক জায়গাটা কি? বেসিক জায়গাটা স্ট্রেন এনার্জি দুরকমভাবে আসতে পারে। স্ট্রেন এনার্জি দুরকমভাবে আসতে পারে, একটা হচ্ছে ফোর্স ইন্টু ডিফ্লেকশন, আর একটা হচ্ছে মোমেন্ট ইন্টু রোটেশন। এবার মোমেন্ট মানে শুধুমাত্র বেন্ডিং মোমেন্ট নয়, কারণ টর্শনটাও কিন্তু বেসিক্যালি একটা টর্শনাল মোমেন্ট, সেটা ইনপ্লেন হোক বা আউটপ্লেন হোক। এবং যে তার যে রোটেশন, সেই রোটেশনটা কিন্তু তার অ্যালংই হচ্ছে। খেয়াল করো, যখনই কোনো একটা মেম্বারকে আমি টুইস্ট করছি, টর্শনাল মোমেন্ট অ্যাপ্লাই করছি, তার এই ডিরেকশনেই কিন্তু রোটেশনটা হচ্ছে। অ্যাঙ্গেল অফ টুইস্টটা কিন্তু আমি এই অনুযায়ী পাচ্ছি, রাইট? তার মানে অ্যাকচুয়ালি আমরা আমাদের যে স্ট্রেন এনার্জি সেটাকে যেমন হাফ ইন্টু এফ ইন্টু ডেল্টা লিখতে পারি। হাফটা কেন লিখলাম? কারণ এটা দেখো আবারও সেই একই ব্যাপার, এটা কিন্তু ওই সিস্টেমটার জন্য আসছে, গ্র্যাজুয়াল লোডিংয়ের জন্য আসছে। বা আমি যদি টর্শনের ক্ষেত্রে বলি, টর্শনের ক্ষেত্রে ব্যাপারটা খুব সিম্পল। তো আমি যখন ফিক্সড এন্ডে আছি তখন আমার রোটেশন হচ্ছে 0, আমি যখন ম্যাক্সিমাম ফ্রি এন্ডে আছি তখন আমার ম্যাক্সিমাম রোটেশন হচ্ছে থিটা। তাহলে অ্যাভারেজ রোটেশন কত? θ/2। তার মানে স্ট্রেন এনার্জি কত স্টোর থাকার কথা? T ইন্টু θ/2, সিম্পল। তার মানে এক্ষেত্রে এটা আমি একটা এক্সাম্পলের জন্য বললাম, এটা হচ্ছে জাস্ট ফর এক্সাম্পল। তার মানে আমাদের এখানে যে স্ট্রেন এনার্জিটা যেভাবে বার করা যেতে পারে সেটা হচ্ছে হাফ ইন্টু টর্ক ইন্টু থিটা। টর্ক অলরেডি আমরা জানি, থিটা অলরেডি আমরা জানি। স্ট্রেন এনার্জি যদি ইন টার্মস অফ কিলোনিউটন মিটার চায়, তাহলে আমরা এখান থেকে ডাইরেক্টলি পেয়ে যাবো, কারণ থিটা হচ্ছে জাস্ট রেডিয়ান। সো হাফ ইন্টু 100 কিলোনিউটন মিটার ইন্টু 0.01, পুরোটাকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে এটা আসছে 0.5 kilonewton meter. Now just we have to check what is the second statement. What is the second statement? The torsional strain energy is 1 kilonewton meter. এটা হচ্ছে স্টেটমেন্ট 2। তাহলে সেটা ঠিক নয়। 1 কিলোনিউটন মিটার দেওয়ার একটা কারণ আছে। 1 কিলোনিউটন মিটার দেওয়ার কারণ হচ্ছে, বলো সেটা হাফ কি জন্য নিলেন? হাফটা জেনারেলি যে কারণে আসে সেটা হচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি কী করছো, তুমি টর্শনের সাথে মানে টুইস্টিং মুভমেন্টের সাথে তোমার অ্যাঙ্গেল অফ টুইস্ট এটাকে মাল্টিপ্লাই করছো, রোটেশন ইন্টু টর্শন, এই তো। এবার খেয়াল করে দেখো, তুমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম দিয়েও ভাবতে চাও তাহলেও ভাবতে পারো, এমনিও ভাবতে পারো যে এটাকে যখন আমি ফিক্স করে দিচ্ছি এবং এখানে যখন আমি একটা টর্শনাল মুভমেন্ট দিচ্ছি টি, ওকে, এইখানে থিটা কত? থিটা, এখানকার টুইস্টিং মুভমেন্ট আছে থিটা, এখানকার থিটা কত? 0। তার মানে অ্যাভারেজ, ঠিক আছে, এর যে অ্যাভারেজ ভ্যালু, সেই অ্যাভারেজ ভ্যালুটা তুমি কত নিতে পারো? দ্যাট ইজ অ্যাকচুয়ালি θ/2। সো বেসিক আইডিয়া ইজ মুভমেন্ট ইন্টু রোটেশন, কিন্তু এখানে রোটেশন যেটা আমাদেরকে নিয়ে কাজ করতে হবে, দ্যাট শুড বি θ/2। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কামিং অ্যাজ হাফ ইন্টু θ/2। সো ইট ইজ কামিং 0.5 আই থিঙ্ক। 1টা দিয়েছে হচ্ছে ওই জায়গাটার জন্য। কেউ হঠাৎ করে যদি টি এর সাথে থিটা মাল্টিপ্লাই করে দেয় তাহলে কিন্তু সেই ভুল অ্যান্সারটা পেয়ে যাবে। তার মানে ফার্স্ট স্টেটমেন্ট ইজ ট্রু,
বাট দ্য সেকেন্ড স্টেটমেন্ট ইজ ফলস। সেকেন্ড আচ্ছা ওটা তো জেনারেল ফর্মুলা থেকেও চলে আসছে ওই ফর্মুলা। আসবে তো, এইখান থেকে তো আসছে জেনারেল ফর্মুলা, মানে তুমি উল্টোটা বললে, মানে এইটা হচ্ছে আমার বেসিক, এখান থেকে অ্যাকচুয়ালি ওই ফর্মুলাটা আসছে। কীভাবে আসছে দেখো, আমি একটা জিনিস বারবার বলেছি, খেয়াল করবে, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন দেখে ঘাবড়ে যাবে না। ইন্টিগ্রেশন মানে কিছুই না, ইন্টিগ্রেশন মানে তোমার অনেকগুলো ছোটো ছোটো টুকরোকে জড়ো করা, এবং খুব সহজে যদি ভাবো 0 to L dx ইজ বেসিক্যালি এল। ছবিটা কি আমাকে ঘোলা লাগছে না অন্যদেরকেও লাগছে ভিডিওটা? অস্পষ্ট আছে এখনো হ্যাঁ একটু হ্যাঁ এখনো অস্পষ্ট। ওকে, তো আমি যেটা বলছিলাম দেখো, সেটা হচ্ছে যে 0 to L dx, এইখানে তো যখনই তুমি ইন্টিগ্রেট করছো ইটস নাথিং বাট এল। ওকে, সো এটাকে এল ধরে চলো ফর দ্য টাইম বিং, কারণ আমরা যখন প্রিজমেটিক সেকশন নিয়ে কাজ করি তখন আমাদেরকে এটা নিয়ে আর খুব বেশি ভাবার আমাদের দরকার হয় না। নাও দ্য ইম্পর্টেন্ট পার্ট ইজ টু কানেক্ট দিস টু। তুমি যদি 0 to L ইন্টিগ্রেশন 0 to L dx থেকে এল বলে এখানে পুট করে দাও, সো অটোমেটিক্যালি ইউ বিকামস টি স্কোয়ার এল ডিভাইডেড বাই 2gj। ওকে, এবারেও তোমার আর কোনো কাজ নেই অ্যাজ সাচ, জাস্ট এই যে আমরা থিটার একটা ভ্যালু পেয়েছিলাম না, এই যে থিটা ইকুয়ালস টু টি এল ডিভাইডেড বাই জিজে, সেই থিটা টি এল ডিভাইডেড বাই জিজে এটাকে তুমি নিয়ে যাও এখানে, নিয়ে গিয়ে এই থিটাতে পুট করে দাও, এই থিটাটাকে তুমি এখানে পুট করে দাও। পুট করে দিলে তুমি যেটা পাবে ফাইনাল আউটপুট, সেটা হচ্ছে যে থিটা অ্যাজ টি এল ডিভাইডেড বাই জিজে, তারপরে তুমি এখানকার যে ইউ ভ্যালু, সেই ইউ ভ্যালুটা এখানে পেয়ে যাবে। তো তার মানে তুমি যদি এই ইন্টিগ্রেশনের জায়গাটা এখানে পুট করো, তাহলে তুমি যে ইউটা পাবে, আর তুমি যদি এখানের জায়গায় থিটার ভ্যালুটা পুট করো, তুমি সেম জিনিস পাবে। সো ইটস অল অ্যাবাউট সেম, এভরিথিং ইজ সেম, যদি তোমার এখানে প্রিজমেটিক সেকশন হয়। এবার আমরা যেহেতু ব্যাপারটা ইঞ্জিনিয়ারিং পড়ছি, এইটা আমাদের মাথায় রাখতে হবে যে সবসময় ইট ইজ নট পসিবল যে কোনো একটা মেম্বার প্রিজমেটিকই হবে, নাই হতে পারে। এরকম কখনো হতে পারে যে আমরা আমাদের সেকশনটাকে ট্যাপার্ট করলাম, ট্যাপার্ট করার বিভিন্ন কারণ হতে পারে। সেই ট্যাপার্ট সেকশন যখনই করছি, সেই ট্যাপার্ট সেকশনটাকে যদি আমাকে এনকাউন্টার করতে হয়, তখন কিন্তু আমাকে ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হবে, কারণ তখন প্রত্যেকটা সেকশনে তোমার জেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার যদি প্রত্যেকটা ক্রস সেকশনে যে চেঞ্জ হতে যায়, তখন আমি সেটা কীভাবে ধরবো? আমি যখন কোনো একটা লাইন যখন ভ্যারি করতে শুরু করে, তখন আমি কী বলি? তখন কি বলি যেটা কনস্ট্যান্ট। যদি লাইনটা কনস্ট্যান্ট হয়, মন দিয়ে শোনো, যদি কোনো একটা লাইন কনস্ট্যান্ট হয় y = 2, তাহলে আমি বলি y = 2, y = 2 মানে হচ্ছে বেসিক্যালি একটা লাইন। যদি ব্যাপারটা ভ্যারি করে x এর সাথে, তখন আমি y = x লিখি, ফাংশন হিসেবে লিখি। তো ফাংশন যখনই তুমি লিখবে, তো লেখো না ফাংশন, লিখে তুমি সেটাকে ইন্টিগ্রেট করো। যদি এরকমও যদি কখনো হয় যে টি যে টর্ক, সেই টর্কটা ইটসেলফ তোমার এক্সের সাথে ভ্যারি করছে, অ্যালং দ্য লেন্থ ভ্যারি করছে, তো ভ্যারি করো, কোনো অসুবিধা নেই। যদি জে সেটাও যদি ভ্যারি করে, তাহলেও ভ্যারি করাতে পারো। ইভেন যদি তুমি তোমার মেটেরিয়ালটাকেও চেঞ্জ করতে চাও, মেটেরিয়ালটাকেও যদি তুমি অ্যালং দ্য লেন্থ ভ্যারি করতে চাও, সেটাও কিন্তু তোমার এখানে অপশানে আছে, কারণ পুরোটা কিন্তু ইন্টিগ্রেশনের মধ্যে আছে। এটা কিন্তু ইন্টিগ্রালের একটা পার্ট অফ দ্য ইন্টিগ্রাল। তার মানে টর্ক অ্যালং দ্য লেন্থ চেঞ্জ হতে পারে, যে পোলার মোমেন্ট অফ ইনারশিয়া ডাইমেনশন অ্যালং দ্য লেন্থ চেঞ্জ হতে পারে, ইভেন মেটেরিয়াল অ্যালং দ্য লেন্থ চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তুমি ফিক্সডের জায়গাতে শক্তিশালী মেটেরিয়াল, তারপরে আস্তে আস্তে তুমি কম শক্তিশালী মেটেরিয়াল দিচ্ছ, তোমার মনে হয়েছে তুমি এভাবে ডিজাইন করবে, ইউ হ্যাভ দ্য অপশান, ইউ হ্যাভ দ্য ফ্লেক্সিবিলিটি। ঠিক আছে, সো টেক ইট অ্যাজ আ ফ্লেক্সিবিলিটি। আদারওয়াইজ এটা সবসময় আমাদের হাতে আছে যে জাস্ট এত কিছু কাণ্ড না করে 0 to L dx-টাকে তুমি এল ধরে কাজ করো, তাহলে তুমি একই জিনিস পাবে। সো এভরিথিং ইজ সেম, এই জিনিসটা না মাথার মধ্যে থাকে। ঠিক আছে, ওকে, নেক্সট কোয়েশ্চেন। দেখো, টর্শন আমি পরে আসছি। ফার্স্ট অফ অল ভেরি সিম্পল সিস্টেম। আমার কাছে একটা বিম আছে বা এনি মেম্বার, যে কোনো একটা মেম্বার আছে, আমি এই মেম্বারটাতে একটা ফোর্স দিলাম। এইটা দিলে এর যে ফ্রি বডি ডায়াগ্রামটা হয় সেটা কীরকম হয়? সেটা হয় হচ্ছে তুমি এদিকে একটা ফোর্স দিলে মানে অটোমেটিক্যালি উল্টো দিকে একটা ফোর্স ডেভেলপ করবে, ইকুয়াল অ্যান্ড অপোজিট। এটাকে ফ্রি বডি ডায়াগ্রাম বলে। ফ্রি বডি ডায়াগ্রামে কোনোরকমভাবে
কোনো রকম যে সাপোর্ট সেগুলো দেখানো হয় না, শুধুমাত্র ফোর্সেসগুলো দেখানো হয়, ফোর্স রিয়াকশান এগুলো দেখানো হয়, ফাইন। এবার আমি যদি বলি যে আমার কাছে এই ছবিটা নেই, অ্যাবসেন্ট, তার মানে এটা দুটো মানে হতে পারে। একটা মানে ওইটা হতে পারে যে আমি এটাকে একটা দিকে ফিক্স করে পুল করেছি, তার যা এফেক্ট, আর আমি বললাম যে কোনো ফিক্সিটি কিছু নেই, জাস্ট মেম্বারটা ছিল, আমি দুদিক থেকে পুল করেছি, দুটোর এফেক্ট সেম। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ইন বোথ দ্য কেসেস দ্য এফেক্ট ইজ সেম। আমি এটাকে আরেকটু ভাঙি, আমি এটাকে মাঝখান থেকে বা কোনো একটা পার্ট থেকে এরকমভাবে কেটে দিলাম, একটা ক্রস সেকশন নিলাম, ঠিক আছে, বা আমি এটাকে আরও একটা টুকরোয় ভাঙলাম, এরকম একটা টুকরোয় ভাঙলাম। তার মানে এই যে তিনটে টুকরো আমি করলাম এখানে, সেই তিনটে টুকরোর ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রামটা কীরকম হচ্ছে দেখে নিই। এখানে একটা পি আছে, এখানে একটা পি আছে, তুমি যেখানে খুশি এটাকে কাটো, এর মধ্যে কিন্তু তুমি এই জিনিসটাই দেখতে পাবে, এবং এর প্রত্যেকটা ক্ষেত্রে ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে পি। ঠিক আছে, এই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এইবার আমি এটা কেন বললাম, এটা হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্সের জন্য। আমি আপাতত বেন্ডিং মোমেন্টটা বলছি না, আমি ডাইরেক্টলি টর্শনে চলে যাচ্ছি। টর্শনের ক্ষেত্রেও ব্যাপারটা সিমিলার হয়। যখন তুমি কোনো একটা মেম্বারকে, whenever you just fix a member anywhere এবং তুমি এখানে একটা টর্ক অ্যাপ্লাই করছো, তখন যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে এর উল্টো দিকে একটা ইকুয়াল অ্যান্ড অপোজিট একটা টর্ক কাজ করছে। মানে আমি যদি এটার ফ্রি বডি ডায়াগ্রাম দেখি, তাহলে সেই ফ্রি বডি ডায়াগ্রামটা হবে অনেকটা এরকম, ঠিক আছে। এটা যদি ওই দিকে মোচড় হয়, ঠিক আছে, এটা আঁকতে একটু অসুবিধা হয় অ্যাকচুয়ালি, ওদিকে যদি হয় তার মানে আমার এখানে এইরকম একটা টর্ক আসবে, মানে অপোজিট আর কি, ঠিক আছে। আমি আগের দিন দেখাচ্ছিলাম যে তার মানে এই দিককার টর্ক, এটাকে যদি আমি এইভাবে ডিনোট করি, আগের কোনো একটা ক্লাসে বলেছি, আমি যদি এটাকে এইভাবে ডিনোট করি, তার মানে এখানকার যেটা আসছে সেটা হবে এরকম। দেখো বুঝতে সুবিধা হবে, কারণ এইগুলো খুব মানে ইলিউসিভ, ঠিক আছে। এটা হচ্ছে প্রপার নোটেশন। অর্থাৎ আমি এখানে যখনই ফিক্স করে দিচ্ছি এবং এখানে একটা টর্ক অ্যাপ্লাই করছি, তখনই কিন্তু এখানে একটা ইকুয়াল অ্যান্ড অপোজিট টর্ক আমার রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। আগের দিন শান্তনু জিজ্ঞাসা করছিলে যে যেটা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে সেটাকে আমি কী বলবো বা ইত্যাদি বলবো, তখন আমি বলছিলাম কিছুটা, ঠিক আছে। এবার টর্শনাল মোমেন্ট যেটা আমি অ্যাপ্লাই করছি সেটাকে তুমি অ্যাপ্লাইড মোমেন্ট বলতে পারো, অ্যাপ্লাইড টর্শনাল মোমেন্ট। যেটা রেজিস্ট্যান্স আসছে সেটাকে আমরা সেটাকেও টর্শনাল মোমেন্ট বলতে পারি, কিন্তু মাথায় রাখতে হবে সেটা একটা বেসিক্যালি রেজিস্টিং ইন নেচার। বাট এবার নামটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এবারও খেয়াল করো যে এই যে মেম্বারটা যদি কখনো এরকম ফ্রি বডি ডায়াগ্রাম আমার হাতে আসে, তখন আমি দুটো জিনিস কনক্লুড করতে পারি। একটা হচ্ছে আইদার যে কোনো একটা, মানে এটা একটা অদ্ভুত ব্যাপার কিন্তু, মানে আমি যদি এই দিকটাকে ফিক্স করে এরকম একটা টর্ক অ্যাপ্লাই করতাম তাহলেও সেম ফ্রি বডি ডায়াগ্রাম হতো। আমি যদি এখানে ফিক্স করে এখানে অ্যাপ্লাই করি তাহলে এরকম একটা ফ্রি বডি ডায়াগ্রাম হবে। এবং আমি যদি কোনো দিকে ফিক্স না করি, আমি সিম্পল একটা মেম্বার এরকমভাবে নিই এবং সেটাকে যদি আমি দুদিক থেকে মোচড় দিই, এদিকে যেদিকে আমি টর্শন অ্যাপ্লাই করছি, টর্শনের মুভমেন্ট অ্যাপ্লাই করছি, এখানে তার উল্টো দিকে অ্যাপ্লাই করছি, আমি যদি এরকম করে দেখাই ব্যাপারটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেম এবং অপোজিট একটা যখনই মোমেন্ট অ্যাপ্লাই করব, তখনই কিন্তু এর মধ্যে ওই টর্ক, মানে এর মধ্যে যে মোচড়, তুমি আমরা যেরকমভাবে কাপড় নিগড়াই, ঠিক আছে, যখন কোনো ধরো রুমাল জলে ভিজে গেলো বা যে কোনো কিছু ভিজে জিনিস যখন আমি তাকে মোচড় দিই, তখন সেই মোচড়টা পরে তুমি নিজেও বুঝতে পারবে যে মোচড়টা পড়ে কীভাবে। দুদিক থেকে দুটো আলাদা টর্ক দিতে হবে, তবেই তুমি এই জিনিসটা পাবে। যদি ব্যাপারটা এরকম হয় যে আমি একই দিকে দুটো দিচ্ছি, তাহলে তো ঘুরে যাচ্ছে এটা, ঠিক আছে, মানে রেজিস্ট্যান্সের জায়গাটা কিন্তু তখন তৈরি হচ্ছে না। এবং এই যে পুরো সিস্টেমটার মধ্যে যদি দুটো সিমিলার দিকে যদি আমি টর্শন অ্যাপ্লাই করতে থাকি, এটা কিন্তু ফ্রিলি ঘুরতে থাকবে, রোটেট করতে থাকবে। ফ্রিলি যদি কেউ রোটেট করতে থাকে, তাহলে তার মধ্যে কোনো দিনও স্ট্রেস ডেভেলপ করবে না, ঠিক আছে। আমি বললাম যে আমি এটাকে টানলাম আর এ চলে এলো আমার সাথে, এর মধ্যে কোনো স্ট্রেস ডেভেলপ করবে না। কখন স্ট্রেস ডেভেলপ করবে? যখন আমি এটাকে ধরে থাকবো, এটাকে টানবো, তখন এর মধ্যে স্ট্রেস ডেভেলপ করবে। বা এরকম হতে পারে আমি দুদিক থেকে টানছি, একদিকে ফিক্স করছি, একদিকে টানছি, এটার মানে যা, দুদিকের থেকে টানছি এটারও মানে তা। কিন্তু তার মানে এটা নয় যে আমি পুরোটা ছেড়ে রাখলাম, শুধুমাত্র একটা দিকে ফোর্স দিলাম, তখন কিন্তু এর মধ্যে আর কোনো রেজিস্ট্যান্স তৈরিই হবে না। ওকে, সো দিস থিং ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড। তার মানে যখনই এই সিস্টেমটা এরকমভাবে দেখতে পাচ্ছ এবার, তার অর্থাৎ এটার মানে হচ্ছে এ এবং বি এর মধ্যেখানে কিন্তু কোনো রকম অ্যাডিশনাল তুমি আর টর্ক বা টর্শনাল যে এফেক্ট সেটা কিন্তু পাবে না। এর মধ্যে কোনো আলাদা করে কোনো রোটেশন, মানে আলাদা করে রোটেশন বলতে এখানে রোটেশন হবে, রোটেশন নিয়ে কারোর কোনো আপত্তি নেই, রোটেশন তো হবেই, রোটেশন না হওয়ার কী আছে, কিন্তু সেই রোটেশনটা হবে কেন, কার জন্য রোটেশনটা হবে সেটাও বুঝতে হবে তোমাকে।
এই পার্টে যে রোটেশনটা হচ্ছে, রোটেশনটা হবে ডেফিনেটলি, রোটেশনটা হবে। রোটেশনটা কীরকম হবে বোঝার চেষ্টা করে এবার, গোটা সিস্টেমটা বোঝা। আমাদের অঙ্ক খুব সিম্পল, আমরা অঙ্ক এখানে এক্ষুনি লিখে দিতে পারি যে θ1 ইজ নাথিং বাট, θ1 কত পেলাম আমরা, TL, বেসিক্যালি TL ডিভাইডেড বাই GJ1। তাই তো হওয়ার কথা, কারণ আমি যদি এটা বুঝে যাই যে এই পার্টটা নিয়ে আমাকে আলাদা করে ভাবার দরকার নেই, তার মানে এইখানকার যে রোটেশন, সেই রোটেশনটা এটার উপরই ডিপেন্ড করবে। তখন আমাকে অন্যভাবে পুরো ব্যাপারটাকে তখন কনসিডারেশন আনতে হতো, ঠিক আছে। যদি এইখানকার টর্কটা উল্টো হতো তখন কিন্তু আমাকে এখানে, তখন এই সিস্টেমটা মানে এই মাঝখানে যে এবি পার্টটা, এই এবি পার্টের মধ্যে কিন্তু তখন একটা টর্শনাল এফেক্ট চলে আসতো এবং সেখানে শিয়ার স্ট্রেস ডেভেলপ করতো। এবার আমি গোটা পার্টটা, এখানে যে প্রবলেমটা এখানে আছে আমি সেটাকে অ্যানালাইজ করছি। আমাদের অঙ্ক এখানেই হয়ে গেছে, এখানেই শেষ, ইট ইজ ডান। কিন্তু দেখো ব্যাপারটা কী হচ্ছে, যেখানে ফিক্সড আছে সেখানে কোনো রোটেশন নেই, ভালো করে বোঝো, যেখানে ফিক্সড আছে সেখানে কোনো রোটেশন নেই, ঠিক আছে। যেখানে এই এ পয়েন্টটাতে আমি এসে পৌঁছলাম, এখানে কিন্তু অলরেডি এবার আমি একটা রোটেশন পেয়ে গেছি, ঠিক আছে। রোটেশন বাড়ছে, এই পর্যন্ত রোটেশন আমি পেয়ে গেছি, এটাকে আমি রোটেশনাল ডায়াগ্রাম আঁকছি। এদিক থেকে যদি আমি ভাবি, এখানে ফিক্সড, কোনো রোটেশন নেই, এদিকে আমি রোটেশনটা আমি নিচের দিকে আঁকছি কেন, কারণ আমার এখানে টর্কের চেহারাটা দেখে বুঝতে পারছি আমি এই যদি কোনো সেকশন থাকে, কোনো পয়েন্ট থাকে, সেটা নিচের দিকে নেমে আসবে, মানে এইভাবে রোটেট করবে, যে কারণে আমি নিচের দিকে আঁকছি, আর কোনো কারণ নেই। মাঝখানের ব্যাপারটা কীরকম হচ্ছে দেখো, মাঝখানেরটা হচ্ছে যে মাঝখানের যে প্রত্যেকটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট যা ছিল আগে, যে পয়েন্টটা ছিল সেখান থেকে একটা পয়েন্ট রোটেট করে নিচের দিকে চলে আসছে, যেখানেই ছিল সেখান থেকে রোটেশন করে, এবং সেটা প্রত্যেকটা পয়েন্ট, ঠিক আছে। ফলে এটা বুঝতে হবে যে এই যে পার্টটা আর এই পার্টটার সাথে, মানে CA এবং BD, এটার সাথে ABর একটা কিন্তু ফান্ডামেন্টাল ডিফারেন্স হয়ে গেল। রোটেশনাল কম্প্যাটিবিলিটি তো থাকতেই হবে, নাহলে তো ব্রেক করে যাবে। রোটেশনাল কম্প্যাটিবিলিটি থাকতে হবে, নাহলে ব্রেক করে যাবে বা ব্রেক করে গেছে। তো ব্রেক যদি না করে, এটা যদি একটা ইন্ট্যাক্ট মেম্বার হয়, তাহলে তোমার রোটেশনাল কম্প্যাটিবিলিটি থাকবে। তার মানে এখানকার যা রোটেশন θ1, মানে এই পয়েন্ট থেকে আমি যা রোটেশন পাচ্ছি আর এর নিজের যা রোটেশন, সেই দুটো রোটেশন সেম হবে। এখানের ক্ষেত্রেও তাই, এখানে যদি থিটা হয়, θ2 হয়, তাহলে তাই, ঠিক আছে। এবার কখনো এরকম হতেই পারে যে যদি এরকম হতো, এখানে অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে কিন্তু। যদি দেখো এরকম হতো যে আমি এখানে L না করে এটাকে আমি 2L করে দিলাম, আমি বললাম যে এই মেম্বারটা L না হয়ে মেম্বারটা 2L হয়ে গেল, ঠিক আছে। যখনই এখানে 2L হয়ে যাবে তখনই কিন্তু এখানে রোটেশন বেড়ে যাবে, ডাবল রোটেশন হয়ে যাবে, ঠিক আছে। তখন আমাকে রোটেশনাল কম্প্যাটিবিলিটি মেনটেন করার জন্য কিন্তু আমার টর্শনাল এফেক্টটা পুরোটাই চেঞ্জ করতে হবে এবং চেঞ্জ হতে হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে খুব সিম্পল একটা প্রবলেম দিয়েছে, যেখানে আমরা বুঝতেই পারছি যে এই পয়েন্টের রোটেশন, এই পয়েন্টের রোটেশন সেম, এবং মাঝখানের গোটা মেম্বারটা একসাথে রোটেট করছে, যার মধ্যে ইনবিল্ট কোনো শিয়ার স্ট্রেস ডেভেলপ করছে না। এছাড়া আরও অন্যরকম প্রবলেম হতে পারে, সেসব আমরা দেখবো পরে। দেখো, যদি এখানে 2T এবং এখানে 2T থাকতো, তাহলে বি এন্ডে 2T আছে, এ এন্ডে T আছে। হোয়াট ডাজ ইট মিন? আমি এখানে T টর্ক অ্যাপ্লাই করছি, এখানে আমি 2T সেম অ্যাপ্লাই করছি, কিন্তু এটার মানেটা কি? এটার মানে হচ্ছে অ্যাজ ইফ আমি এই পার্টটাকে ফিক্স করে এই পার্টটাতে T অ্যাপ্লাই করছি, তাই তো হচ্ছে। আবারও ফিরে যাও, কখনো যদি এরকম হয় যে আমি এখানে P অ্যাপ্লাই করছি আর এখানে 2P অ্যাপ্লাই করছি, তার মানে আমি এরকম তো লিখতেই পারি যে এটা না, আমি এটাকে এরকম বললাম যে এটা এখানে একটা P অ্যাপ্লাইড হচ্ছে, লিখতে পারি, কারণ P নিজে থেকে ব্যালেন্স করছে আর একটা P অ্যাডিশনাল রয়ে যাচ্ছে, আনব্যালেন্সড যেটাকে বলে, আনব্যালেন্সড অ্যাক্সিয়াল ফোর্স। এখানেও তাই, এখানেও যদি এরকম হয় যে আমি একটা দিকে T অ্যাপ্লাই করছি, একটা দিকে 2T অ্যাপ্লাই করছি, সেম। এই ছবিটা ছেড়ে দাও, আমি এইটার দিকে তাকাও, এইখানে T অ্যাপ্লাই করছি, এখানে 2T অ্যাপ্লাই করছি, তার মানে T নিজেদেরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, নিজেদের যা রোটেশন হচ্ছে হয়ে যাচ্ছে। অ্যাডিশনালি একটা অ্যাজ ইফ এটাকে যদি ফিক্স করে দিই, তাহলে এখানে একটা অ্যাডিশনাল T অ্যাপ্লাইড হচ্ছে। এবার গোটা রোটেশন আমরা প্রোফাইলটা ফলো করতে যাই, ওকে। দেখো এখানে কিন্তু কোনো রকম চেঞ্জ হওয়ার কথা নয়, কারণ এখানে আগে যা ছিল এখনও তাই আছে, ওকে। এখানে ছিল 0 রোটেশন, এখানে একটা θ1 রোটেশন ছিল, ওকে। এবার মজা হচ্ছে যে আমরা জেনারেলি কী জানি, আমরা যেটা জানি সেটা হচ্ছে যে ধরা যাক এই যে মেম্বারটা, এই মেম্বারটা ফিক্সড ছিল, ধরা যাক এই মেম্বারটা এদিকে ফিক্সড ছিল আর এদিকে আমি একটা T টর্ক অ্যাপ্লাই করেছি, এরকমই তো কিছু একটা বলার চেষ্টা করছিলাম অ্যাজ ইফ। তাহলে তখন কী হতো, এখানকার রোটেশন থাকতো 0 আর এখানকার রোটেশন হতো কিছু একটা, হোয়াট এভার, ওকে, হতো। এইবার আমি যদি এটাকে ভালো করে খেয়াল করি, তাহলে দেখবো যে এই যে প্রোফাইলটা, এই প্রোফাইলটাকে জাস্ট আমি এর ওপরে জয়েন করে দেবো,
মানে এতক্ষণ আমি কি দেখছিলাম, এতক্ষণ দেখছিলাম যে যেহেতু এখানেও টি এখানেও টি, এর মাঝখানে কোনো অ্যাডিশনাল রোটেশন হচ্ছিল না। এখন যেটা আমি দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু একটা টি এক্সট্রা মুভমেন্ট বা টর্শনাল মুভমেন্ট আসছে, ফলে এই ছবিটা জাস্ট আমি এটার সাথে অ্যাড করে দেবো। বোঝার চেষ্টা করো যে এর নিজস্ব কিন্তু একটা রোটেশন ছিল, ব্যাপারটা এরকম না যে ফিক্সড। এই যদি ফিক্সড থাকতো তাহলে এখানে 0 হতো, এখানে কিছু একটা হতো, θ1 θ2 কিছু একটা হতো, কিন্তু এ কিন্তু নিজে ফিক্স নেই, এ কিন্তু অলরেডি একটা রোটেশন এর হয়ে গেছে, তারপরও আরেকটা অ্যাডিশনাল রোটেশন হচ্ছে যেখানে গিয়ে আমি এখানে 2টির জায়গাতে পৌঁছচ্ছি। এবার তুমি যদি ডান দিক থেকে ঢুকতে চাও তাহলে দেখবে যে এইখান থেকে যখন তুমি রোটেশনাল প্রোফাইলটা দেখতে পাচ্ছ, এখানকার যখন রোটেশনাল প্রোফাইল দেখতে পাচ্ছ, তখন দেখবে যে এখানে যেহেতু G J1 সমস্ত কিছু সেম, এল সেম, খালি টিটা আলাদা। তাহলে আমাদের ফর্মুলা কি? আমাদের ফর্মুলা হচ্ছে θ = TL ডিভাইডেড বাই GJ। এবার যদি টি এর জায়গায় 2T হয়ে যায় আর আমি যদি এখানে θ1 পাই, তার মানে এখানে অটোমেটিক্যালি আমার θ2 পাওয়ার কথা, রাইট? তার মানে আমি এখানে অটোমেটিক্যালি একটা θ2 পাওয়ার কথা, আমার মানে 2θ1 পাওয়ার কথা, তাই না? তাই তো পাওয়ার কথা। তার মানে আমার এখানে একটা 2θ1 পাওয়ার কথা। এই হচ্ছে আমার রোটেশনাল প্রোফাইল। এখান থেকে এত পর্যন্ত একটা রোটেশন এইভাবে আসবে, এখানে 0, এখানে একটা রোটেশন আছে θ1, তারপরে একটা অ্যাডিশনাল রোটেশন এখানে ডেভেলপ করবে এই মেম্বারটার মধ্যে। কেন? কারণ আমি এখানে একটা অ্যাডিশনাল টর্ক অ্যাপ্লাই করছি, করে ফাইনালি আমি এখানে 2θ1 পাবো, যেটা কিন্তু আমি এখান থেকেও দেখতে পাবো। ঠিক আছে, এবার সোমরাজ বলো এবার কি জিজ্ঞাসা করছে, এবার আমরা ব্যাপারটা কীভাবে সাজাতে পারি? মানে বলছিলাম যে মাঝখানের যে মেম্বারটা, সেই মেম্বারটা কি মানে বাঁদিকের যে মেম্বারটা আছে সেটাকে কি কোনো মানে রেজিস্টিং কোনো ফোর্স দিচ্ছে? ফোর্স দিচ্ছে কোনো ফোর্স মানে তুমি টর্শনের কথা বলছো? টর্ক দিচ্ছে কিনা? আর এই θ1টা কত হচ্ছে, মানে θ1টা কি শুধু J1 এর রেসপেক্টে হচ্ছে নাকি? এই θ1টা হ্যাঁ, আচ্ছা, এটা একটু আমি একটু বড় অঙ্ক নিয়ে ফেলেছি, মানে ছবিটাই ওরকমভাবে এসছে। এটা অ্যাকচুয়ালি ইএসি কনভেনশনাল একটু বড় প্রবলেমে আছে। তো এখানে ওই আলটিমেটলি রোটেশনাল কম্প্যাটিবিলিটি দিয়েই পুরো ব্যাপারটাকে ক্যালকুলেট করা হয়, যে এখানে আমি একটা টর্ক অ্যাপ্লাই করলাম, এই পয়েন্টে কতটা থিটা হলো, এই পয়েন্টে আমি একটা টর্ক অ্যাপ্লাই করলাম, মাঝখানের যে গোটা সিস্টেমটা, সেই সিস্টেমটাতে কীভাবে রোটেশন হলো, আমি জাস্ট রোটেশনাল প্রোফাইলটা দেখাচ্ছি। ঠিক আছে, আমি হিন্ট করে রাখলাম। ঠিক আছে, এরপর যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে এই পার্টিকুলার প্রবলেমটা এর সাপোর্ট রিয়াকশন কীরকম হচ্ছে, গোটা ফ্রি বডি ডায়াগ্রামটা কীরকম হচ্ছে, সেটা নিয়ে যদি তোমাদের, আমি ঠিক এই কারণেই তোমাদের আইএস মাস্টারের বড় প্রবলেমগুলো করতে বলেছিলাম, ঠিক এই কারণে। সিরিজ কানেকশন আর প্যারালাল কানেকশন যদি হয় তার সেই হোয়াট এভার, এবার এইটা নিয়ে তুমি যা খুশি ডিসকাশন তোমার মনের মধ্যে চলতে থাকুক, সেইটা তুমি হেল্প পাবে। এবার যদি তুমি আইএস মাস্টারের বইটাতে যাও, তখন দেখো ইএসি কনভেনশনাল টাইপের কোশ্চেনে এইগুলো আছে, সেইগুলো ধরে প্র্যাকটিস করো। দিস আর ভেরি ট্রিভিয়াল থিংস। ঠিক আছে, এটা তো খুব বেশি অসুবিধার কথা না, এটা নিয়ে আমি পরে ডিসকাস করতে পারি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু দিস আর ভেরি ট্রিভিয়াল, ভেরি ইজি, কম্পারেটিভলি ইজিয়ার। মেন ব্যাপারটা যেটা বোঝার থাকে সেটা হচ্ছে যে তোমার ওই ফিজিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা, যে কোথায় রোটেশনটা হচ্ছে এবং কোথায় রোটেশনটা হচ্ছে না আর কি। ঠিক আছে, এটাকে ধরে করা যায় কাজ, সেটা আমি বলে দিচ্ছি। যদি কোনো প্রবলেম থাকে, গেটের মতো ছোটো প্রবলেম থাকলে, তখন আমি একটু তাড়াতাড়ি বলে দিতে পারবো। ঠিক আছে, আদারওয়াইজ জাস্ট হোল্ড করো, আমি পরে বলছি, এটা ডিটেলে বলছি। আচ্ছা, okay. যে যখনই এরকম কোনো একটা প্রবলেম পাবে যে সিমেট্রিক হলে কী হতো, এখানে টি হতো, এখানে টি হতো, তার মানে অটোমেটিক্যালি আমি এখানে টর্শনাল রেজিস্ট্যান্স, এখানে টর্শনাল রেজিস্ট্যান্স সেম পেতাম যদি সিমেট্রিক হতো। এখানে সিমেট্রিক নয়, এখানে হচ্ছে টিসি ডেভেলপ করবে যেটা আলাদা, এখানে টিডি ডেভেলপ করবে যেটা আলাদা, তার মানে দুটো আননোন টিসি টিডি। এখানে একটা আলাদা রোটেশন হবে θ1, এখানে একটা আলাদা রোটেশন হবে θ2। ওকে, আচ্ছা, তার মানে এখানে ফাইনালি আমরা যেটা 4খানা আননোন এখান থেকে আমরা পাবো, উই উইল গেট 4 unknowns, so we must have 4 equations। ঠিক আছে, 4 ইকুয়েশন কোথা থেকে পাবো? 4 ইকুয়েশন। 1 নম্বর ইকুয়েশন হবে এই যে টিসি, টি, 2টি, টিডি, এইগুলো কি ইকুইলিব্রিয়াম মেনটেন করো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে সিএ পার্টের যে রোটেশন, ঠিক আছে, বা সিএ পার্টটাকে ধরে আমার যে ক্যালকুলেশন, এখান থেকে আমি একটা ইকুয়েশন পাবো। 3 নম্বর ইকুয়েশন পাবো হচ্ছে এবি পার্টটার জন্য একটা ইকুয়েশন পাবো। 4 নম্বর ইকুয়েশন আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে এই যে বিডি পার্টটা, এই বিডি পার্টটার জন্য আরেকটা ইকুয়েশন পাবো।
এই সবকটা যদি আমি কম্প্যাটিবিলিটি ইকুয়েশনের মধ্যে ফেলি এবং প্রত্যেকটা ইকুয়েশন যদি সলভ করি তাহলেই আমি এখান থেকে θ1 θ2 পাবো, TC পাবো, TD পাবো, এই সবার। ঠিক আছে, এটা আমি বলে দেবো, আপাতত হোল্ড করো, এটা বড় প্রবলেম, সেরকম হলে আমি আজ বা অন্য কোনো ক্লাসেও বলে দিতে পারি। ঠিক আছে, আমি জাস্ট হিন্ট করে রাখলাম যে হাউ দিস টাইপ অফ প্রবলেমস আর সলভ। ওকে, জাস্ট কিপ ইট ইন হোল্ড। আমি 6.6 এর প্রবলেমটা তোমাদেরকে বলি। তো এইরকম কোনো টর্শনাল, যে আনসিমেট্রিক টর্শনের কোনো একটা প্রবলেম, যেটা ইএসসি খুব ট্র্যাডিশনাল একটা প্রবলেম, সেই রকম প্রবলেম সলভ করতে গেলে আমরা যেটা ফার্স্টে করলাম সেটা হচ্ছে এই যে টর্কগুলো, যেটা বোঝাই যায় না যে কোন দিকে এটা রোটেট করছে, সেটার জন্য আমি যে আমাদের কমফোর্টেবল যে মানে কনভেনিয়েন্ট যে নোটেশন, সেই নোটেশনটাতে গেলাম ফার্স্ট অফ অল, এবং এই নোটেশনটা দিয়ে এই প্রবলেমটা বোঝার আগে আমি অ্যাক্সিয়াল সিস্টেমটাতে একটু যেতে চাইছি। এই দিকটা হচ্ছে টর্শন, এই দিকে যে প্রবলেম সেটা হচ্ছে টর্শনের প্রবলেম, আর এই দিকে যে প্রবলেম এটা হচ্ছে অ্যাক্সিয়াল কোন একটা সিস্টেম তার প্রবলেম। ওকে, এবার আমি এটার নাম দিচ্ছি PC, এটার আমি নাম দিচ্ছি PD। এবার কি, এবার হচ্ছে পুরোটাই জাস্ট ফ্রি বডি ডায়াগ্রামের ব্যাপার, পুরোটাই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রামের ব্যাপার, যেটা তোমরা সেমিস্টারে অনেক বেশি প্র্যাকটিস করেছিলে। ঠিক আছে, এই জিনিসটা তোমরা সেমিস্টারে অনেক বেশি প্র্যাকটিস করেছিলে। এর মধ্যে কী কী আছে আমরা ফার্স্ট অফ অল একটু দেখে নিই। আমরা যে কোনো একটা দিক থেকে স্টার্ট করবো অবভিয়াসলি। আমি এদিক থেকে স্টার্ট করি। এখানে আছে হচ্ছে PC। ঠিক আছে, এখানে যদি PC থাকে আর আমি বলছি যে আমার এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, সেটা হচ্ছে PA। এবার না, এখানে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হয়, আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। দেখো, এই যে মেম্বারটা আছে, এই মেম্বারে হঠাৎ করে আমি এখানে একটা PA এঁকে রেখেছি, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে অ্যাজ ইফ এই যে মেম্বারটা, এই মেম্বারটাকে তুমি চারপাশে কোনো একটা রিং দিয়ে ক্ল্যাম্প করেছো, করে সেই রিংটাকে দিয়ে তুমি চারপাশ থেকে পুল করছো, এটা একটা এক্সটার্নাল পুল দিচ্ছ। এটা কিন্তু এই মেম্বারের ভেতরে তৈরি হওয়া কোনো রেজিস্ট্যান্স নয়। আই রিপিট, এই PA এবং এই PB এরা কিন্তু মেম্বারের ভেতর তৈরি হওয়া কোনো রেজিস্ট্যান্স নয় বা ইন্টারনাল রেজিস্ট্যান্স নয়। প্লিজ কিপ ইন মাইন্ড, এইটা কিন্তু একদমই এক্সটার্নাল একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এখানে। ঠিক আছে, আমি যদি এটাকেই উল্টে লিখতাম তাহলে আমার বোঝাতে সুবিধা হতো। আমি যদি উল্টে আঁকতাম, যেরকম কোনো একটা মেম্বার আছে, আমি তার কোনো একটাকে এরকম করে ধরে ঝুলে পড়লাম, তাহলে কি হতো? তাহলে একটা নিচের দিকে ফোর্স আসতো, ঠিক সেই ফোর্সটা এখানে অ্যাপ্লাই করছে। ঠিক আছে, ধরা যাক আমি কোনো একটা পার্ট ধরে এরকম ঝুলে আছে, এরকম খুব বড় একটা থাম, ঠিক আছে, ধরো টাইটানিক ডুবে যাচ্ছে, আমি এরকম করে ধরে এরকম করে ঝুলে আছি, তার নিচে কিছুটা নিচে সোমরাজ এরকম করে ধরে ঝুলে আছে, তাহলে যেরকম ফোর্সটা ডেভেলপ করতে, ঠিক সেই ফোর্সটা এখানে ডেভেলপ করছে। দিজ আর নট ইন্টারনাল ফোর্সেস। ঠিক আছে, দিজ আর নট ইন্টারনাল ফোর্স, এটা কিন্তু বাইরে থেকে দেওয়া হচ্ছে। ওকে, এবার যদি আমি এটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে চাই, এবার তোমরা আমাকে বলো যে আমি এটা বুঝতে পারছি যে আমার এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি হবে PC, আমার এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি হবে PC, তাহলে এই ফ্রি বডি ডায়াগ্রামটাকে মেনটেন করতে গেলে আমার এখানে কত ভ্যালু হওয়া উচিত? PC হওয়া উচিত, PC হওয়া উচিত। ফাইন, এবার আমাকে বলো তাহলে যে এখানে আমি কত লিখবো? এখানে ছিল কত? PA ছিল, রাইট ওয়ার্ড ছিল হচ্ছে PA, অলরেডি আমি একটা PC এখানে লিখে দিয়েছি, তাহলে আমি এখানে আর কত আমার লেখা উচিত? PA মাইনাস PC। PA মাইনাস PC, কেউ বলছে PA মাইনাস PC লেখা উচিত। ফাইন, আমি একবার লিখে দেখি কোন দিকে কোন দিকে, ডিরেকশনটা যেন মাথার মধ্যে থাকে। এরকমই নিশ্চয়ই কিছু বলছো, তাই তো হওয়ার কথা। তুমি লিখে চেক করে নাও যে তুমি ঠিক লিখছো কিনা। PA মাইনাস PC লিখেছো, এখানে এখানে PC লিখেছো, দুটো যোগ করে কি হয়? দুটো যোগ করে কি হয়? PA হয়। সেই PAটাই আমি এখানে দেখতে পাচ্ছি, তার মানে এই জায়গাটা আমি ডান, এই জায়গাটা আমি করে ফেলেছি। নাও মুভ অন। তুমি যদি এখানে একটা PA মাইনাস PC অ্যাপ্লাই করো রাইট ওয়ার্ড, তাহলে এর এই এন্ডে কত হওয়ার কথা? উল্টো দিকে হওয়ার কথা। ওকে, তার মানে এখান থেকে তুমি যে ভ্যালুটা পাবে সেটা হচ্ছে PA মাইনাস PC, বাট ইন দিস ডিরেকশন। এবার আমাকে বলো যে এই যে এখানটাতে তোমার PB যে ভ্যালুটা ছিল, এখানে যে আমার যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে PB ছিল, রাইট?
তাহলে সেই পিবিটাকে যদি আমাকে ক্যাপচার করতে হয় তাহলে আমাকে এখানে কত পুট করতে হবে, এখানে কত পুট করতে হবে? পিএ মাইনাস পিসি আমি অলরেডি এখানে পেয়েছি, তাহলে সেইটাকে ব্যালেন্স করার জন্য আমাকে উল্টো দিকে একটা পিএ মাইনাস পিসি দিতে হবে, তার সাথে আরেকটা অ্যাডিশনালি পিবি দিতে হবে, যেটা আমাকে অল টুগেদার একটা পিবি এফেক্ট দেবে। তার মানে পিএ মাইনাস পিসি প্লাস পিবি। ওকে, এইটা আমি এখানে পুট করবো। তার মানে পিএ প্লাস পিবি মাইনাস পিসি। তাহলে পিএ প্লাস পিবি মাইনাস পিসি যদি এদিকে পুশ করি তাহলে উল্টো দিক থেকে কত আসছে? সেম, উল্টো দিকে সেম, পিএ প্লাস পিবি মাইনাস পিসি এটা আসছে। এটা মানেই পিডি। এই যে পিএ প্লাস পিবি মাইনাস পিসি আমি লিখলাম, এটা মানেই পিডি। এটাই তো রেজিস্ট্যান্স ডেভেলপ করছিলাম, তাই না? তার মানে আমার যে ফার্স্ট ইকুয়েশন যেটা ডেভেলপ করলাম আমি, সেটা হচ্ছে কি না, পিএ প্লাস পিবি মাইনাস পিসি ইজ ইকুয়ালস টু পিডি। তো এটার আলাদা করে বলারই বাকি আছে, এটা তো আমি আগে থেকেই বুঝতে পারছিলাম যে পিএ প্লাস পিবি ইকুয়ালস টু পিসি প্লাস পিডি, কারণ আমার গোটা সিস্টেমটাই তো তাই হয়ে আছে। আমার এখানে দুটো অ্যাপ্লাইড লোড আছে আর দুটো রেজিস্ট্যান্স আছে। বিমের মতো করে ভাবো, একটা বিম আছে সিম্পলি সাপোর্টেড, সেখানে ট্রান্সভার্স লোডিং আছে, একটা 10 কিলোমিটার, একটা 5 কিলোমিটার, দুদিকে দুটো রেজিস্ট্যান্স হচ্ছে। তাহলে 10 প্লাস 5 টোটাল 15 কিলোমিটার যদি ট্রান্সভার্স ডাউনওয়ার্ড লোডিং হয়, তাহলে রেজিস্ট্যান্স দুটো যদি হয় আর এ আর আর বি, তাহলে তার কত হওয়ার কথা? দুটো সামেশন হওয়ার কথা 10 প্লাস 5। এখানেও তো তাই হচ্ছে। পিএ প্লাস পিবি যা আমি এক্সটার্নাল লোড দিচ্ছি সেটাকেই রেজিস্ট করছে পিসি প্লাস পিডি, আমি যা এঁকেছি সেই অনুযায়ী এটাই হওয়ার কথা। বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ মাই ফার্স্ট ইকুয়েশন। ওকে, এইবার তোমরা আমাকে বলবে যে আমি এরপরে দেখো কতগুলো আননোন আছে এখানে। আননোন কতগুলো আছে? না, পিএ পিবি কিন্তু আননোন নয়। পিএ পিবি কিন্তু আমি অ্যাপ্লাই করছি, পিএ পিবি আমি অ্যাপ্লাই করছি বাইরে থেকে, ঠিক আছে? যেমন আমার ওয়েট সরি বা সোমরাজের ওয়েট, এটা নোন লোড বা নোন ফোর্স, সেটা আমি অ্যাপ্লাই করছি। দুটো মাত্র আমার কাছে তার মানে আননোন থাকছে, ঠিক আছে? এখানেও আমি একটা জিনিস মানে তখন আমি একটু জটিল করে ফেলেছিলাম যে θ1 θ2টাকেও আমি ওখানে ইনকর্পোরেট করে নিয়েছিলাম, তাই জন্য মনে হচ্ছিলো আমাদের 4খানা ইকুয়েশন দরকার হবে। ইন রিয়েলিটি অত কিছু দরকার নেই অ্যাকচুয়ালি। আমার এখানেও কিন্তু আমি যে কারণে অ্যাক্সিয়াল সিস্টেমটাতে এলাম, দেখো এখানেও পিসিপিডি দুটো হচ্ছে আমার আননোন রিয়াকশান, এখানেও আমার টিসি এবং টিডি এই দুটো হচ্ছে আমার আননোন রিয়াকশান। তার মানে এখানেও আমার দুখানা আননোন, দুখানা ইকুয়েশন হলেই কাজ চলে যাবে। আর আমার একটা মাত্র ইকুয়েশন দরকার, সেই ইকুয়েশনটা কোথা থেকে পাবো এটা বলো? 2 নম্বর ইকুয়েশন কোথা থেকে পাবো? কি মনে হচ্ছে? মোমেন্ট? সর্বনাশ, মোমেন্ট নিলেই শেষ। অ্যাক্সিয়াল সিস্টেম, এখানে মোমেন্টের কোনো প্রশ্নই আসছে না। কার রেসপেক্টে তুমি মোমেন্ট নেবে? হ্যাঁ, আরেকটা কম্প্যাটিবিলিটি থেকে পাবো। এক্স্যাক্টলি, কম্প্যাটিবিলিটি কন্ডিশন। হ্যাঁ, একদমই তাই, ঠিক, কম্প্যাটিবিলিটি কন্ডিশন। কম্প্যাটিবিলিটি কন্ডিশন, এইবার তোমাকে বুঝতে হবে যে কম্প্যাটিবিলিটি কন্ডিশনটা আমি কী করে পাবো? কী করে পাবো কম্প্যাটিবিলিটি কন্ডিশন? হোয়াট ইজ কম্প্যাটিবিলিটি কন্ডিশন? কম্প্যাটিবিলিটি কন্ডিশন মানে হচ্ছে এখানে ফিক্সড আছে আর এখানে ফিক্সড আছে, রাইট? তার মানে এর এই যে মেম্বারটা, মানে এই যে মেম্বারের টুকরোটা, এই টুকরোর একটা ডিফরমেশন আছে। সেই ডিফরমেশনটা হতে পারে টেনসাইল, মানে হতে পারে এক্সটেনশন, হতে পারে কম্প্রেশন। এই যে মেম্বারটা তারও একটা এক্সটেনশন বা কম্প্রেশন আছে, এর একটা এক্সটেনশন বা কম্প্রেশন আছে। এই তিনটে মিলিয়ে যে টোটাল সামেশন, সেই সামেশনটা শুড বি 0, কারণ এটা ক্ল্যাম্পড বা ফিক্সড, ঠিক আছে? এটা হচ্ছে লেভেল 1 প্রবলেম ইএসি কনভেনশনাল। ইএসি কনভেনশনালে কিন্তু এরকম কোশ্চেনই বেশি পাবে, যেটা খুব ইজি টু ওয়ার্ক আউট, বাট ইট টেক্স টাইম। এটা হচ্ছে ইএসির একটা নেচার, সেটা তুমি প্রিলিমসের ক্ষেত্রে বলো বা সেটা তুমি কনভেনশনালের ক্ষেত্রে বলো, এটা নেচারটা সেম, ঠিক আছে? এবং বুঝতে পারছো যে গেটের প্রিপারেশনে আমরা যেটা ছিলাম, যখনই আমরা ইএসসি প্রিপারেশনটা আমি যদি এটাকে ইআইসি প্রিপারেশন ধরি, তখন কিন্তু এখানটা জার্ক হলো। জার্কটা কিছুই না, জার্কটা কিন্তু ইজিয়ার দিকেই গেল, কিন্তু এইটা তোমাকে পরিচিত হতে হবে। ইউ হ্যাভ টু বি ফ্যামিলিয়ার উইথ দ্য ট্রেন্ডস, ঠিক আছে? এবং কেউ যদি এই ধরনের প্রবলেম করে করে এসে ভাবে যে আমি গেটে খুব ভালো করবো, করবে না। যে কারণে ইএসসিতে 2 র্যাঙ্ক করা স্টুডেন্ট গেটে 1647 র্যাঙ্ক করে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। তুমি যে পরীক্ষাটার জন্য প্রিপেয়ার করছো, সেই পরীক্ষাটার নিজস্ব একটা ট্রেন্ড, নিজস্ব একটা প্যাটার্ন আছে। আমি প্যাটার্নটা ভাঙলাম ইচ্ছে করে, যাতে তোমাদের মাথায় অনেক রকমের জিনিস খেলে, এবং এইটা ইম্পর্টেন্ট, যে কারণে ঢুকলাম, ঠিক আছে? হোয়াট এভার। তার মানে বেসিক বোদ্ধা গল্পটা বোঝার চেষ্টা করো। বেসিক জায়গাটা হচ্ছে যে এই পার্টের একটা ডিফরমেশন, এই পার্টের একটা ডিফরমেশন, এই পার্টের একটা ডিফরমেশন, সব মিলিয়ে ব্যাপারটা 0, ঠিক আছে? তার মানে আমি সেটাকে কীরকম বলতে পারি? আমি বলতে পারি যে ডেল্টা ইন
ইন সি এ পার্ট, ডেল্টা ইন এ বি পার্ট প্লাস ডেল্টা ইন বিডি পার্ট। এবার কেউ বলতে পারে টোটালি জিরো, কেউ বলতে পারে যে তিনটে ডিফরমেশন আমি যোগ করলাম, আমি জিরো কোত্থেকে পাবো? পাবো, তার কারণ খেয়াল করো, এই পার্টটাতে টেনশন আছে, এর এক্সটেনশন হবে। এই পার্টটাতে কম্প্রেশন হচ্ছে, এর একটা কম্প্রেশন হবে, শর্টেনিং হবে। এখানেও একটা কম্প্রেশন আছে, তার মানে শর্টেনিং হবে। তার মানে ব্যাপারটা শর্ট অফ এরকম হতে পারে যে এর ক্ষেত্রে যে এক্সটেনশন সেটা হলো 10 mm, এর ক্ষেত্রে হলো সাপোজ 7 mm, এর ক্ষেত্রে হলো সাপোজ 3 mm। ঠিক আছে, 10 mm টোটাল এক্সটেনশন, এখানে হচ্ছে তোমার 7, আর এখানে 3 mm হচ্ছে তোমার কম্প্রেশন। তার মানে 10 mm বাড়লো, 10 mm কমলো, মোট মিলে 0। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। এবার এরপরও যদি কেউ জিজ্ঞাসা করে যে এরপরও আমি অঙ্কটা কীভাবে সলভ করবো, তা আমি সেটাও বলে দিচ্ছি, তাহলে ব্যাপারটা কমপ্লিট হবে। দেখো এখানে এই যে টুকরোটা, এই টুকরোটাতে কোন ফোর্স কাজ করছিল? পিসি। কীভাবে কাজ করছিল? টেনসাইল ইন নেচার। তাহলে টেনসাইল কোনো একটা ফোর্স যখন কোনো একটা টুকরোর মধ্যে কাজ করছে, তখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে ডেল্টা মানে পিএল ডিভাইডেড বাই এই, সিম্পল। তাহলে এখানে আমি লিখতে পারি এটা হচ্ছে পিসি, আমি সবকটাকে এল ধরে নিচ্ছি ফর দ্য টাইমিং, এটা আলাদা হতে পারে, L1 L2 L3 হতে পারে। সো জেনারিক ইকুয়েশন হচ্ছে পিসি এল সিএ, মানে সি এর যা লেন্থ হবে সেটাই, এক্ষেত্রে এল হতে পারে, অন্য ক্ষেত্রে 2L হতে পারে। পিএল ডিভাইডেড বাই এই, এরিয়া অফ হোয়াট? এরিয়া অফ সিএ ইন্টু ই। মাথা রাখবে এই ইয়ংস মডুলাস থ্রু আউট কনস্ট্যান্ট হতে পারে, নাও হতে পারে। ইউ হ্যাভ বোথ দ্য অপশনস, ইউ হ্যাভ দ্য ফ্লেক্সিবিলিটি। ঠিক আছে, ফলে আমি জেনারিক এটাকে করতে চাইলে আমি এটাকে লিখেও দিতে পারি ইসিএ। ঠিক আছে, প্লাস লেখো, আপাতত প্লাসই লেখো। যদি পরে মনে হচ্ছে ওটা কম্প্রেশন হচ্ছে, পরে তুমি মাইনাস বসাবে। মানে তুমি ফর্মুলা যখন লিখছো তখন তুমি প্লাসই লেখো, পরে যদি তোমার মনে হয় এটা +10, এটা -7, এটা -3, তাহলে তুমি তখন পরে ব্যাপারটাকে ব্যালেন্স করবে, এখন নয়। হোয়াট অ্যাবাউট ডেল্টা? এবার তুমি জাস্ট কপি করতে থাকো এটা। এখানে না, খুব ইম্পর্টেন্ট, কতটা ফোর্স কাজ করছে খেয়াল করো, পিএ মাইনাস পিসি। এখানে ফোর্স যেটা কাজ করছে সেটা হচ্ছে পিএ মাইনাস পিসি, এটা হচ্ছে ফোর্স। হোয়াট ইজ দ্য লেন্থ? লেন্থ হচ্ছে এ বির পার্টের যা লেন্থ সেইটা ডিভাইডেড বাই এরিয়া অফ এ বি, তার সাথে হচ্ছে ইয়ংস মডুলাস অফ এ বি প্লাস লাস্ট পার্ট। এটাকে তুমি পিএ প্লাস পিবি মাইনাস পিসিও বলতে পারো, এটাকে তুমি পিডিও বলতে পারো। যেটা আমি অতগুলো লেটার লিখবো না বলে পিডি লিখছি। লেন্থ অফ বিডি পার্ট ডিভাইডেড বাই এরিয়া অফ বিডি, Young's modulus of BD. All together you will be getting 0. All together you will be getting 0. দেখা যাচ্ছে না, এটা পুরোটা মিলে 0 হচ্ছে। ওকে, তার মানে দুটো ইকুয়েশন, দুটো আননোন। দুটো আননোন কী কী? একটা পিসি, একটা পিডি। দুটো আননোন, দুটো ইকুয়েশন, ইউ ক্যান ইজিলি সলভ। যখনই তুমি সলভ করে ফেলতে পারবে, যখনই তুমি রিয়াকশন পেয়ে যাবে, বা তুমি এটা নিয়ে যা খুশি করতে পারো। এবার যদি কেউ তোমাকে আলাদা করে বলে যে হোয়াট ইজ ইয়োর ডিফরমেশন অফ দিস পার্টিকুলার সেগমেন্ট, পারবে, এটার জন্য পারবে, এটার জন্য পারবে, আলাদা করে বলবে। এরপর মানে দেখো, তুমি বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স ডায়াগ্রাম করো, বা যে কোনো রকম তুমি ডায়াগ্রাম ড্র করো বা অ্যানালাইজ করো, দ্য ফার্স্ট থিং ইউ হ্যাভ টু নো হোয়াট আর দ্য রিয়াকশনস, আননোন রিয়াকশনস। সেই আননোন রিয়াকশন আমরা বার করছি এখান থেকে। Unknown reactions may be in terms of axial reaction, মানে তোমার support reaction, in terms of force, in terms of moment, or in terms of torsion. টর্শনের কথা তো সেম। ঠিক আছে, ইনফ্যাক্ট আমি যদি এখানে পিএ পিবি পিগুলোর জায়গায় জাস্ট টি করে দিই, তাহলে কিন্তু দেখো এক্স্যাক্টলি সেম হচ্ছে, কারণ আমাদের এই নোটেশনটা আর এই নোটেশনটা এক্স্যাক্টলি সেম। আমি আসলে এটা দেখেই এঁকেছিলাম যাতে তোমাদের ফিরে আসতে সুবিধা হয়। দেখো এক্স্যাক্টলি সেম, লাল নীল, হ্যাঁ হলুদ সবুজ নেই, যাই হোক, লাল নীল থেকে শুরু করে তোমার এই ডায়াগ্রাম, হ্যাঁ এভরিথিং ইজ সেম। এখানেও ফিক্স ছিল, এখানেও ফিক্স ছিল, এভরিথিং ইজ সেম। জাস্ট ইউ হ্যাভ টু রিপ্লেস টি, এই পি এর জায়গায় তোমাকে টি রিপ্লেস করে দিতে হবে। এইখানে শিয়ার ফোর্স আসবে না, কারণ এখানে কোনো ট্রান্সভার্স লোডিং নেই। বেন্ডিং মোমেন্ট আসবে না, কারণ বেন্ডিং মোমেন্ট এখানে, বেন্ডিং মোমেন্ট তুমি করতে পারো, জোর করে করতে পারো, তাহলে তোমাকে বলতে হবে যে এই পিটাকে আমি এমন একটা ট্রান্সভার্স লোডিং, ভার্টিক্যাল হরিজন্টাল বলো না, আমি যদি এরকম কোনো একটা মেম্বার দিই, এটা যদি তার অ্যাক্সিস হয়, তাহলে ট্রান্সভার্স লোডিং মানে এই অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার। ট্রান্সভার্স লোডিং মানে এর অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার। ঠিক আছে,
ফলে নট নেসেসারি যে সবসময় ভার্টিক্যাল ফোর্স মানে ট্রান্সভার্স লোডিং। ট্রান্সভার্স লোডিং মানে অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার। অ্যাক্সিসটা ইটসেলফ যদি ভার্টিক্যাল হয় তাহলে ইট উইল বি দ্য ট্রান্সভার্স লোডিং, ঠিক আছে, এর সাথে পারপেন্ডিকুলার। তো যেটা বলছিলাম, এবার আমাদের কাজ কি? আমাদের কাজ খুব সিম্পল। এবার তুমি আলাদা করে ভাবতে পারো, তুমি এখানে জাস্ট এটাকে তুলে কপি করে দিতে পারো। টিএ না, আমি একটা জিনিস দেখিয়ে রাখি যে যে টুকরোগুলো আমরা পেলাম ওখানে, টর্ক নিয়ে বা টর্শন নিয়ে যখনই কাজ করবে না, সবসময় চেষ্টা করবে এই নোটেশনটা দিতে, তাহলে তোমার নিজেরও সুবিধা হবে। কারণ 2D ডায়াগ্রাম থেকে এই ছবি দেখে কোনোদিনও তুমি বুঝতে পারবে না এটা কোন দিকে হচ্ছে, ঠিক আছে? ইটস ভেরি ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। এখন আমি যে কোনো একটা দিক থেকে স্টার্ট করতে পারি। এবার এখানে দুটো অ্যারো আসছে কেন? কারণ এটা কোনো অ্যাক্সিয়াল ফোর্সই নয়, এটা বেসিক্যালি একটা মুভমেন্ট। এখানে টিসি আসবে, এখানে টিসি আসবে, এখানে আসবে টিএ মাইনাস টিসি, টিএ মাইনাস টিসি, এখানেও যাবে টিএ মাইনাস টিসি। বলো কোনটা? এটা? ও সরি, হ্যাঁ ঠিকই বলেছো। আমি তো ওখান থেকে এখানে ইয়ে করে দিচ্ছি, ট্রান্সফার করে দিচ্ছি, আর কিছু করে নিই। এখানে এখানে এটা হচ্ছে টিএ প্লাস টিবি মাইনাস টিসি, এখানেও তাই। টিএ প্লাস টিবি মাইনাস টিসি, এটা মানেই হচ্ছে টিডি। বলছি থার্ডটার ক্ষেত্রে ডিরেকশনটা যদি এইদিকে হয় তাহলে টিবি মাইনাস টিএ মাইনাস টিসি হবে না? আরো বলো। থার্ড যে এলিমেন্টটা, থার্ড যে মেম্বারটা আর কি, হ্যাঁ, ওটার ক্ষেত্রে যে রিয়াকশনটা রেখেছো টিএম প্লাস টিবি মাইনাস টিসি, তো ডিরেকশনটা যদি এদিকে হয় তাহলে ওটা উল্টো হওয়ার কথা না, মানে টিবি মাইনাস অফ টিএ মাইনাস টিসি। তুমি এখানে যা বলছো সেটা কিন্তু নট ইন্ডিপেন্ডেন্ট অফ দিস। তাহলে তোমাকে এখান থেকে কারেকশন করতে করতে আসতে হবে। তুমি এখানে বলো, তাহলে সবারই সুবিধা হবে। কি বলছো বলো এখানে, তারপর তার মানে আমরা এখানে কোনো ভুল করেছি। তুমি যেটা বলছো সেটা বলো, তাহলে হতেই পারে ভুল করেছি। মানে পিভিটা যদি ডান দিকে হয় তাহলে ডান দিকে হয় মানে মানে পিভিটা অ্যাকচুয়ালি ডান দিকে অ্যাক্ট করছে, তো এলিমেন্টের উপর পিভি মাইনাস টিএ অফ মাইনাস টিসি হবে না মনে হচ্ছে, শিওর না। তুমি এটা ছেড়ে দাও না, তুমি এটা দিয়ে বলো, একই জিনিস। তুমি অ্যাক্সিয়ালটা বলো, অ্যাক্সিয়ালটা বলো। অ্যাক্সিয়ালটার ক্ষেত্রেই বলছি, তো ওটা হওয়ার কথা না, পিভি মাইনাস অফ টিএ মাইনাস টিসি, মানে ডিরেকশনটা যেহেতু ওইদিকে আছে সেই জন্য বলছি। দেখো আমি যেটা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে এই ফোর্স এবং এই ফোর্স মোট মিলিয়ে এমন কিছু হতে হবে যাতে করে এই দিকে পিভি কাজ করে শুধুমাত্র, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবার তার মানে তোমাকে পিএ আর পিসিটাকে ক্যান্সেল আউট করতে হবে। তুমি এমনি ভাবো যে কোথাও কিছু নেই, মানে মোট মিলিয়ে জিরো হতে হবে, আমার কোনো কিছু ফোর্স চাই না, আমার এমনি জিরো চাই। তাহলে আমি যদি বলি লেফট ওয়ার্ড একটা 10 কিলোমিটার লোড কাজ করছে, তাহলে রাইট ওয়ার্ড একটা 10 কিলোমিটার লোড কাজ করাতে হবে, তাই তো? তাহলে এদিকে যদি আমি পিএ মাইনাস পিসি অ্যাড করাই, তাহলে এদিকে আমি পিএ মাইনাস পিসি অ্যাড করাবো, নালিফাইড, জিরো হয়ে গেল। তারপরে আমি বলছি ওটার সাথে আমি একটা পিবি যোগ করে দিলাম। কেন যোগ করলাম? কারণ আমার এখানে একটা পিবি দরকার, ঠিক আছে? হ্যাঁ, তোমার ডাবল ক্রস হয়ে গেছিলো। হ্যাঁ হ্যাঁ। এবার এই হচ্ছে আমাদের সিস্টেম। তো
তো এবার এই সিস্টেমটা থেকে এবার তোমরা আমাকে বলো যে আমরা যে কম্প্যাটিবিলিটি কন্ডিশনটার কথা ভাবছিলাম সেই কম্প্যাটিবিলিটি কন্ডিশনটা এখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারবে বা করতে চাইছো সেটা একটু শুনি। হ্যাঁ, এইখানে একটা মজা আছে, সেটা হচ্ছে যে মজাটা হচ্ছে যে সেম জিনিস কিন্তু এখানে আমাদের কাছে আর কোনো মানে আলাদা কিছু, আমি কিছু লিখবই না, আমি জাস্ট থিটা নাম দেবো, আমি ডেল্টার জায়গায় থিটা নাম দেবো, তাহলেও আমার কাজ শেষ। TL/DJ করে করবো। বোঝার চেষ্টা করো, এই পয়েন্টেও কোনো রোটেশন নেই, এই পয়েন্টেও কোনো রোটেশন নেই, তুমি এখানে এখানে যা খুশি রোটেশন করো, যা খুশি রোটেশন করো, যেটা হতে পারে সেটা হচ্ছে যে এর যে রোটেশন সেটা যেদিকে হবে, এর যে রোটেশন সেটা যেদিকে হবে, যা যা রোটেশন হবে তুমি সমস্ত কিছু অ্যাকোমোডেট করবে, অ্যাকোমোডেট করলে ফাইনালি তুমি জিরো পাবে, অ্যাকোমোডেট করলে তুমি ফাইনালি জিরো পাবে। ফলে এই যে ফার্স্ট যে ইকুয়েশনটা আমরা এখান থেকে যদি তুলে আনি, TA প্লাস TB মাইনাস TC ইজ ইকুয়ালস টু TD, সেকেন্ড ইকুয়েশনটা আমরা ওখান থেকে তুলে আনতে পারবো যে থিটা অফ CA, এবার বোঝার চেষ্টা করো, থিটা অফ CA এই যে মেম্বারটা, ঠিক আছে, এই মেম্বারটার ক্ষেত্রে আমার যা রোটেশন, ঠিক আছে, এর পরের যে মেম্বারটা তার জন্য আমার যা রোটেশন, তারপরের মেম্বারটা বা সেগমেন্টটা তার জন্য আমার যা রোটেশন, থিটা, এই তিনটে পার্ট, এই সব কিছু মিলে অ্যাকচুয়ালি আমরা পাবো হচ্ছে জিরো। যদি এবার এখানে একটা কথা আছে, আমি এটাকে এন্ড করি, নইলে পরে বুঝতে অসুবিধা হবে অন্য অঙ্কের ক্ষেত্রে। এটাকে আমি কেন জিরো করলাম তার কারণ আর কিছুই না, অ্যাকচুয়ালি তিনটে রোটেশন যখন তুমি একসাথে যোগ করছো তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে তুমি একটা রিলেটিভ রোটেশনের কথা বলছো, ঠিক আছে, রিলেটিভ রোটেশন। একটু শক্ত কথা মনে হতে পারে, আমি এখানে বলছি, ধরো এই সিস্টেমটার মধ্যেই আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম এটা জিরো। কেন বলেছিলাম? কারণ এইটা ফিক্সড, এটা ফিক্সড, এর মাঝখানে কোনো রকম তুমি ডিফরমেশন পাচ্ছ না। কিন্তু যদি আমি এরকম বলতাম যে আমার কাছে এরকম একটা সিস্টেম আছে এবং এই সিস্টেমটা ফাইনালি আমি এমন টানাটানি করলাম, ঠিক আছে, সেই টাইটানিকের পাল, দাঁড়, যেটা দাঁড় না তো ইয়ে বলে মাস্তুল, হ্যাঁ, মাস্তুলের মধ্যে আমি আর সোমরাজ এত লাফালাফি করলাম ওখানটাতে, তাতে করে যেটা সেটা হচ্ছে যে মাস্তুলটা কন্ট্রাক্টেড হয়ে গেল, ঠিক আছে, মাস্তুলটা কন্ট্রাক্টেড হয়ে গেল, ঠিক আছে, ধরা যাক 5 সেন্টিমিটার শর্টেন্ড হয়ে গেল, হতে পারে। তার মানে ফাইনালি আমার সি পয়েন্ট আর ডি পয়েন্টের মধ্যেকার যে ফাইনাল যে ডিফরমেশন সেটা থাকতে পারে, কিছু একটা নাও থাকতে পারে, থাকতেও তো পারে। যেমন আমরা যখন বিম নিয়ে কাজ করি, যখন আমরা মোমেন্ট ডিস্ট্রিবিউশন, স্লোপ ডিফ্লেকশন শিখি, তখন তার একটা রিলেটিভ সেটেলমেন্ট থাকে, মানে বেসিক্যালি আমরা জিরো নিয়ে কাজ করি উইদাউট সেটেলমেন্ট, কিন্তু হতেও তো পারে কখনো সেটেলমেন্ট হচ্ছে, এখানেও তো হতেও পারে যে কখনো এই যে গোটা সিস্টেমটা এখানটাতে এত বেশি ফোর্স দেওয়া হলো যে এইটা শিফট করে গেল, এটা এখানে শিফট করে গেল, হতে পারে। কখনো এরকম হতে পারে যে এটা কন্ট্যাক্ট করে গেল, সেটাও হতে পারে। তার মানে ফাইনালি আমরা এখানে জিরো লিখছি, এটা ধরে নিচ্ছি যে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে যে রিলেটিভ ডিসপ্লেসমেন্ট, সেই রিলেটিভ ডিসপ্লেসমেন্টটা জিরো। এই রিলেটিভ ডিসপ্লেসমেন্টটা কখনো জিরো নাও হতে পারে। এটা হচ্ছে লেভেল 2। লেভেল 1 কি? লেভেল 1 আমরা ধরে নিয়েছি এই দুটো পয়েন্টের মধ্যে কোনো রিলেটিভ ডিসপ্লেসমেন্ট নেই। লেভেল 2 কি? লেভেল 2 হচ্ছে এই দুটোর মধ্যে রিলেটিভ ডিসপ্লেসমেন্ট থাকতে পারে। হতে পারে যে পুরো বারটা, ধরে দেখ 5 মিটারের টোটাল বার, সেটার একটা 50 মিলিমিটার একটা শর্টেনিং হয়েছে, হতে পারে। কখনো সেটা হতে পারে 70 মিলিমিটারের এক্সটেনশন হতে পারে। এই 50 মিলিমিটার শর্টেনিং হোক বা 70 মিলিমিটারের এক্সটেনশন হোক, সেটা কিন্তু আমরা এখানে তখন রিফ্লেক্টেড হতে দেখবো। এখন দেখছি না। কেন দেখছি না? কারণ আমরা ধরে নিয়েছি যে এই দুটোর মধ্যে কোনো রিলেটিভ ডিসপ্লেসমেন্ট নেই, রিলেটিভ ডিফ্লেকশন নেই। সিমিলারলি যখন আমি এটার কথাও বলছি যে এখানেও ফিক্সড আছে, এখানেও ফিক্সড আছে, ফলে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে যে রিলেটিভ রোটেশন, সেই রিলেটিভ রোটেশনটা আমরা জিরো পাচ্ছি। যদি আজকে আমি এই পার্টটাকে জাস্ট ওপেন করে দিই, আমি যদি বলি যে এইখানে ফিক্সড আছে, এইখানটাতে কিন্তু আর ফিক্সড নেই, তখন কী হবে? তখন আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই যে টোটাল যে রোটেশনটা, সেই টোটাল রোটেশনটা কিন্তু ফাইনালি এখানে এসে আমার একটা ফাইনাল এফেক্ট দেবে। তার মানে এই পয়েন্টের রেসপেক্টে এই পয়েন্ট তখন রোটেট করবে। অবভিয়াসলি তোমার মেম্বারের চেহারা যাই হোক, তোমার এখানে তুমি যদি ফিক্স করো আর তুমি যদি ফ্রি করে দাও এখানে, তোমার এখানে যা ওভারঅল রোটেশনের এফেক্ট, সেটার একটা ফাইনাল এফেক্ট তো পাবে তুমি এখানে। তখন কিন্তু এখানে জিরো পাবে না, তখন কিছু একটা ভ্যালু পাবে। সো দিস আর বেসিক্যালি রিলেটিভ রোটেশন। এই যে জিরোটা এখানে লিখে রাখো, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে লেভেল 2 প্রবলেম, এটা হচ্ছে বেসিক্যালি রিলেটিভ রোটেশন। দিস ইজ রিলেটিভ রোটেশন। আর এইখানকার যে জিরোটা আমরা পেয়েছিলাম, এটা হচ্ছে রিলেটিভ ডিফ্লেকশন। দিস ইজ রিলেটিভ ডিফ্লেকশন।
ও বলছে যে কোনো একটা প্রান্তে যদি আমি ফিক্সিটিটা সরিয়ে দিই তাহলে অবভিয়াসলি ডিফ্লেকশন হবে, ওভারঅল ডিফ্লেকশন হবে। আমি সেটার কথাই তো বললাম যে আইদার তুমি ফিক্স রেখেছিলে কিন্তু সেই ফিক্সিটি সমেতই ও এক্সটেন্ড করে গেল, এটা হতে পারে। তোমার ফিক্সিটি অতটা তুমি ভালো রাখতে পারোনি, বা হতে পারে যে তুমি এমনি ফ্রি ছেড়ে দিয়েছিলে, ঠিক আছে, এমনি ফ্রি ছেড়ে দিয়েছিলে যে ও যতটা এক্সটেন্ড করবে করবে আর কি, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার তো ডিপেন্ড করছে না এটা। এবার দেখো তুমি এদিকটা ফিক্স করেছো, এদিকটাকে টানছো, তার মানে এটা এক্সটেনশন হবে। তুমি যদি এটাকে উল্টো দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে তখন ওটা শর্টেনিং হতো। এটা তো আমাদের ফিজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, আমি তোমাদের এই ফিজিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে বলছি, ঠিক আছে। সো এইখানকার যে রিলেটিভ ডিসপ্লেসমেন্টটা সেইটা তোমাকে বুঝতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কেউ বলতে পারে এখানে তো আমি জিরো বলে দিলাম তখন, কারণ রিলেটিভ ডিফ্লেকশন বা রিলেটিভ রোটেশন কোনোটাই হচ্ছিল না। এই যে রিলেটিভ রোটেশন এটাও জিরো হচ্ছিল, রিলেটিভ ডিফ্লেকশন এটাও জিরো হচ্ছিল, জিরো বলে আমরা বসিয়ে দিলাম। এখন কি বসাবো, এখন কি পুট করব, এখন আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, বা সেটা আমরা ফিজিক্যালি ক্যালকুলেট করতে পারি। ফিজিক্যালি গোটা সিস্টেমটা বোঝো যে আমি এমন একটা পুল করেছি বা ইয়ে করেছি, ইনিশিয়াল যে পজিশন ছিল সেখান থেকে কতটা ও বাড়লো বা কমলো সেটা আমি বুঝতে পারবো, স্কেল দিয়ে মেজার করতে পারবো, স্কেল না হলে ডায়াল গেজ দিয়ে মেজার করতে পারবো, করে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা আমি অ্যাকচুয়ালি এখানে পুট করবো। ওটা আমার কাছে একটা নোন ভ্যালু। এই যে রিলেটিভ ডিফ্লেকশন হোক বা এখানে রিলেটিভ রোটেশন হোক, দিজ আর মাই নোন ভ্যালুস। ওকে, দিজ আর নোন ভ্যালুস। ওকে, এগুলো নোন ভ্যালু। নোন ভ্যালু থাকলেই আমি সেটা পুট করে দেবো, কোনো অসুবিধা নেই।